এসএমএস না। আজকে শুধুমাত্র আপনাদের ইমেইল পড়ব এবং আপনারা যারা আমাকে আজকে ঘটনা পাঠাতে চাচ্ছেন, তারা তো তাদের তাদের মানে ঘটনা পাঠিয়েছেন। তাদের ঘটনা তো পড়বই। সে সাথে যে প্ল্যানটা করছিলাম, সেই প্ল্যানটা হচ্ছে অদ্ভুত প্ল্যান। আমার মনে হচ্ছিল হঠাৎ করেই যে আচ্ছা, আমরা কোনো একটা বছরকে ধরে নিয়ে সেই বছরের কিছু আ ইমেইলও আমরা পড়ি না কেন? সেই ইমেইল তো পড়াই আছে। সো সেইগুলো আমরা একটু শোনানোর চেষ্টা করেছি আরকি। তো আমরা পুরনো নতুন মিলিয়ে এবং কিছু অডিও ক্লিপ দিয়ে আজকের এই এপিসোডটি সাজিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। দোয়া করবেন আমার জন্য যেন আপনাদের এভাবে বহুদিন এইভাবে ভয়ের জগতে নিয়ে এসে অদ্ভুত এক আনন্দ দিতে পারি। তো আমি শুরু করছি ৭ জানুয়ারি ২০১২ একটি ঘটনা দিয়ে। ঘটনাটির আগে ছোট্ট করে বলে রাখি, আপনাদের কারো যারা এখন শুনছেন, এমন কি কেউ আছেন যার টয়লেটে একা রাতের বেলা যেতে ভয় লাগে? আমি কেন জিজ্ঞেস করলাম সেটাও বলে দিচ্ছি। এখন যে ঘটনাটা আমরা শুনবো, সেই ঘটনাটি যিনি বলেছেন তার পুরো ১ বছর কোনো একটা কারণে টয়লেটে যেতে ভয় লেগেছে। আমি জানি অনেকেই ঘটনা শুনেছেন, আবার এমনও আছেন যারা ২০১২ পরেও ঘটনা শোনা শুরু করেছেন। তাদের জন্য অনেক অন্যরকম লাগবে। যারা শুনেছেন তাদের আরো একবার শুনতে ক্ষতি কি? চলুন শুনে আসি সেই ঘটনাটি। এনিওয়েজ, আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো। যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা ১ বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি। উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা ১৯৮৭-৮৮ দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাস স্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলায় আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটতো। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনের ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তার সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন।
সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে ২ বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধারণটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন ৫০-৬০ বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দিই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় ৫ আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের ২ ভাইয়ের জন্য ২টো তাবিজ আনিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরেই। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে ৫-৬টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত ১১টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত ১১টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে ২টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ঔষধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার সোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন।
আমার নানা বাড়ি আমার আচ্ছা যে বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে। ভাগ্য ভালো ভালো বলতে হবে, ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি, কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হচ্ছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান, সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদের পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, bhutfm@radiofurti.fm, which is BHOOTFM, radiofurti.fm. Bhoot FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। কেমন লাগলো? যাই হোক, যেমনই লাগুক না কেন, এখন যেটা করব সেটা হচ্ছে এখন নতুন একটা ঘটনায় যাব আমরা। যিনি ঘটনা লিখছেন তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি ফার্স্টেই সরি বলতে চাই। আমাকে বাংলিশে টাইপ করতে হচ্ছে, এই জন্য। আমি সজল, থাকি অস্ট্রেলিয়ার মেলবোর্নে। আজকে আমি আমার লাইফের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার এখানে আসা হয় 2016 মার্চে। আসার পর হঠাৎ রুম খুঁজে না পাওয়াতে একটা হোস্টেলে উঠে। যাই হোক, নিউ প্লেস, ভালোই কাটছিল দিনগুলো। এর মাঝে আমি একটা বাসা পেয়ে যাই ফর রেন্ট পারপাস। বাসার লোকেশনটা একটু রিমোট হলেও এরিয়াটা অনেক সুন্দর ছিল, যেখানে 2 বেডরুমের ফ্ল্যাটের প্রাইসেই আমি একটা ফুল হাউস ব্যাকইয়ার্ড সহ পেয়ে গেলাম। তাই এত চিন্তা না করে নিয়ে নিলাম, অ্যাজ আমার ফ্রেন্ড ওয়াজ কামিং উইদিন আ মান্থ। সো আমি একাই থাকা স্টার্ট করলাম। আমার বাসায় আসি, দেন ফুড, তারপরে কিছুক্ষণ ফেসবুক, তারপর কিছু হোমওয়ার্ক, দেন ঘুমিয়ে যাওয়া। 1-2 উইকস ভালোই ছিল। হঠাৎ প্রবলেম শুরু হলো এক রাতে আমি ফেসবুক ব্রাউজ করতে করতে মেবি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফিল করা স্টার্ট করলাম আমার মুখে পানির ফোঁটা পড়ছে। চোখ খুলে দেখলাম ঠিক রুফ থেকে একটা কুকুরের মাথা ঝুলছে। আরো একবার বলছি,
রুফ থেকে একটা কুকুরের মাথা ঝুলছে অ্যান্ড ব্লাডের ফোঁটা পড়ছে। আমি চিৎকার করে উঠি, লাইট জ্বালিয়ে দেখলাম কিছু নেই। হ্যালুসিনেশন ভেবে ঘুমিয়ে পড়তে যাব, দেন দেখি হাতে আর মুখে ব্লাড স্পট। আমি আর ঘুমাতে পারলাম না, সারা রাত ঘুমাতে পারলাম না। এই স্টোরিটা আমি কারোর সাথে শেয়ার করিনি। এরপর থেকে ভয়াবহ রকমের ব্যাড ড্রিম দেখা স্টার্ট করলাম। ড্রিমটা অলমোস্ট সেম এভরিডে। অনেকটা এরকম যে আমি অনেক ডার্ক একটা লেনে দাঁড়িয়ে আছি এবং আই ওয়াজ ফলোয়িং আ লিটল গার্ল, যার কিনা হাতে লাইটেড টেডি বিয়ার ছিল। লাইটেড টেডি বিয়ার, ও মাই গড। দেন একটা বাসার সামনে আমি আসি, যেটা কিনা অ্যাবান্ডন। দেন ড্রিমটা ভেঙে যায়। I was getting scared and scared. এক রাতের কথা বলি, আমি সেম ড্রিম দেখা স্টার্ট করলাম, বাট দিস টাইম ড্রিমটা একটু স্টেইন করলো। আমি দেখলাম আমি ওই অ্যাবান্ডেন্ড হাউসে ঢুকলাম। দেন দেখলাম একটা রুমে স্মল একটা ল্যাম্প জ্বলছে অ্যান্ড দ্য লিটল গার্ল ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম দ্য ফ্লোর। এটা দেখে আর সহ্য করতে পারলাম না। আমি দৌড় দিয়ে দেওয়া শুরু করলাম। আচ্ছা, এবং আমি দৌড় দেওয়া শুরু করলাম এবং দৌড়াচ্ছি আর দেখলাম অনেক ছোট বাচ্চা আমার পাশে আসছে। ঠিক বাচ্চা বললে হবে না, বিকজ দেখতে অনেকটা মানে হিউম্যানের বাচ্চা হলেও ফেসটা ছিল কুকুরের মতো। আমি হঠাৎ একটা গ্রেভইয়ার্ডের সামনে এসে থামলাম। এরপর এরপর দেখলাম সেই পিচ্চি মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো এবং নিজের গলাটা ছিঁড়ে ফেললো। নেক্সট ডে when I woke up, আমি রিয়েলাইজ করলাম যে আমি আসলে অনেক পুরনো একটা গ্রেভইয়ার্ডের সামনে শুয়ে আছি। মাথা একটু ঠিক হওয়ার পর আশেপাশে ঘুরে দেখলাম যে প্রায় 80 কিলোমিটার দূরে আমার বাসা থেকে এই জায়গাটা। আমি কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। এরপর আমি যখন ফিরে আসি, আমি আর ওই বাসায় ব্যাক করিনি। এরপর অনেক দিন চলে গেছে, বাট আমি এখন ওকে। আমি জানি না কি হয়েছিল আর কেনই বা হয়েছিল। শুধু এটা ভাবছিলাম যে আর হয়তো আমি বেঁচে নেই। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। থ্যাঙ্কস টু অল। সজল, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। এই ছিল ঘটনা। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আই হোপ যে আপনারা সবাই অনেক এনজয় করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপ শুনে ফেলবো এবং তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Night comes alive with grounding form. হাই, হ্যালো, আমার নাম আয়াত। আমি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকি। হ্যালো রাসেল ভাইয়া এবং বাংলাদেশের সবাই যেখানে যেখানে আছো। আই থিঙ্ক এভরিবডি ইজ ফিলিং সো গুড, এটাই আশা করব। আমি আজকে যা শেয়ার করব এটা হচ্ছে আমার সাথে হয়েছে একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। আমি জানি না এটা কতটুকু মানুষ ভয় পাবে, কিন্তু আমি অনেক ভয় পেয়েছি এবং এখনো পাই, কারণ এটা আমার সাথে এখনো হয় মাঝে মধ্যে। বাট আমি চাইবো এমন কারোর সাথে যেন না হয়। ওকে, বেশি কথা না বলে আমার ঘটনাটা বলে ফেলি। আমরা তখন বাংলাদেশে থাকি, আমার ফ্যামিলি এবং আমার সবাই। আমরা বাংলাদেশের মিরপুরে থাকতাম। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি এবং চাইতাম যে সবাই মিলে একসাথে থাকতে। যৌথ ফ্যামিলি, আমার দাদু, আমার চাচ্চু, আমার আম্মু আব্বু এবং আমি আমার আম্মু আব্বুর একটাই মেয়ে। আমার দাদু আমাকে অনেক বেশি ভালোবাসতো। তো সবসময় আমি ওনার সাথে সাথেই থাকতাম। অনেক ছোট ছিলাম আর ফ্যামিলিতে একটাই মেয়ে ছিলাম, তো আদরটাও একটু বেশি ছিল। আমার দাদু, আমার আম্মু আব্বু সবসময় শুনতাম যে আমার দাদু সবসময় মানে অনেক কিছু জানে। মানে মানুষকে মানে কোনো কেউ বিপদে পড়লে, চিনভূত থেকে বিপদে পড়লে উনি এটা সমাধা করতে পারে। তো ওনার কাছ থেকে অনেক আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক কিছুই শিখেছি, যেগুলো এখনো আমার কাজে দেয়। আর ভালো জিনিসই শিখেছি। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমার দাদু হঠাৎ করেই ২০০০
আম ২ সালে মারা যান। তখন আমরা সবাই ভেঙে পড়ি। একটা সময়ে এসে আমরা ২০০৪ এ এসে আমরা সবাই আমেরিকাতে চলে আসি। তো আম আমেরিকাতে আসার আগে এটা বাংলাদেশে থাকতে যেটা হতো, আমার দাদু মারা যাওয়ার পরপরই আমার সমস্যাগুলো দেখা দেয় ছোটবেলায়। যে আমার আম্মুর সাথে আমি ঘুমাতাম। তো ঘুমিয়ে আছি, তখন দেখা যাচ্ছে যে অর্ধেক রাতে আমি কিছু ভালো করে বলতে পারবো না। আর তখন যেহেতু আমি ছোট, আমার আম্মুর কাছে জিজ্ঞেস করলে তারাও দেখা যায় যে they didn't see the time that time, you know? So আম দেখা যেত যে প্রায় উঠে অর্ধেক রাতে উঠে কেমন যেন একটা ভাষায় আমি কথা বলতাম। আর আমার সেই ভাষাটা আমার আম্মু, আমার আব্বু বা কোনো মানুষই বুঝতে পেত না। তো তখন মানে কথা বলার সময় আমার চোখ বন্ধ থাকতো। আর হচ্ছে আম যেটা আমি শুনেছি ওদের থেকে, আম তো আমাকে মানে অনেক চেষ্টা করেও আমাকে মানে উঠাতে পারত না। মানে মানে আমি যে ওই জিনিসটা থেকে মুক্ত হয়ে আমি ওদেরকে অ্যান্সার করবো যে, "না, আমার এটা হয়েছে বা ওটা হয়েছে।" এরকম হতো না। ওভাবেই আমি কতক্ষণ কথা বলে আমি আম শুয়ে পড়তাম। এরপরে আবার আমাকে ডাকাডাকি করতো। তারপরে একটা সার্টেন টাইমে আমি ঘুম থেকে উঠে মানে সব ভুলে যেতাম। যে, "কি বলছো? তোমরা স্বপ্ন দেখেছ?" আমি ওদেরকে হেসে এভাবে বলতাম। তো যাই হোক, এমন করে বেশ কিছুদিন চলতে ছিল। তো আমরা ২০০৪ সালে আমরা আমেরিকাতে চলে আসি। আমেরিকাতে চলে আসার পর আমার এই ধরনের সিচুয়েশন তখন আমাকে একা আমি আমার বেডে আমার একটা নিজের রুম হলো। আমি বড় হচ্ছিলাম তখন। তো তখন আমি এরকম কোনো কিছু আমি কখনো নিজের সাথে এমন কোনো কিছু ফিল করিনি। আ তো এভাবে সময় যাচ্ছিল। তো আমি গ্র্যাজুয়েশন করেছি 2008 এ। আ গ্র্যাজুয়েশন ঠিক বলবো না, আমি হাই স্কুল ফিনিশ করেছি 2008 এ। তো সেই সময়ে আমার কেন মনে আছে বিকজ সেই দিনটাই সেই ডেটেই 2008 এ সেদিন ছিল আমার ভালো করে মনে আছে সেদিন ছিল স্যাটারডে, হ্যাঁ? আম স্যাটারডেতে আমাদের গ্র্যাজুয়েশন পার্টি-টার্টি করে আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম। তো রাতে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি সেদিন এতটাই হ্যাপি ছিলাম যে আম্মু-আব্বুর সাথে একই বেডে মানে আম্মুর সাথে আমি ঘুমিয়েছি। তো আম ফোনটা আমার হাতে ছিল, তো I know that আম্মু এবং আব্বু they were already মানে asleep. তো আমি ফোনটা নাড়াচাড়া করছিলাম। হঠাৎ করে আমি দেখলাম যে আমার পাশে মানে কিভাবে বলবো এটা? আমি ঘুমিয়ে আছি, আমার মাঝ বরাবর আমার দাদু। আমার দাদু লুঙ্গি পরতেন একটা গেঞ্জির মতো করে পরতেন। আর উনি অনেক শুকনা ছিলেন। এত হেলথি ছিলেন না উনি। তো ঠিক আমি I know I saw him. তো আমি দেখছি যে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে উপর থেকে খুব মানে শক্ত করে সে দেখছে আমায় এবং কিছু একটা বলার সে আমাকে ট্রাই করছিল। তো আমি আমি দেখে ওনাকে আমি ভয় পাবো নাকি আমি আম্মুকে ডাকবো নাকি চিৎকার করবো আমার এরকম কোনো মানে হঠাৎ করে আমার এরকম কোনো ফিলিংস বা মাথায় কিছু কাজ করছিল না। আমি ভয় পাচ্ছিলাম। কারণ আমার দাদুকে দেখাচ্ছিল খুব প্রচন্ড রকমের ভয়ানক একটা আমি বলে বোঝানোর মতো না। প্রচন্ড রকমের ভয় লাগছিল ওনাকে দেখে আমার। যে আছে না সাধারণত মানুষকে দেখলে আমরা দেখি রক্ত মানুষের মানে I know এটা আমার দাদু। উনি মারা গেছেন। আমি অনেক শুনেছি যে হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পর মানুষকে দেখেন যদি অনেক ভালোবাসা থাকে তাহলে সো ভয় পাওয়ার কথা না। এরপরও উনাকে দেখে একটা ভয়ংকর উনার চেহারাটা আমার কাছে লাগছিল যে ভয় পাচ্ছিলাম। তো ওভাবেই আমি শুয়েছিলাম। প্রায় মানে আমরা শুয়েছি তখন 1 বাজে। Still I was on the phone. আর আমি ফোনের স্ক্রিনটা ভালো করে দেখছিলাম তখন কয়টা বাজে। আমি ফোনটা নাড়াচাড়া করছি। স্টিল তখনও আমি লাইটটা নাড়াচাড়া করছি এবং আমি জানি যে আমার পাশে আমার দাদু দাঁড়িয়ে আছে। which is he is no more and I was scared. যাই হোক, তো আম কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন ফোনটা আবার আমার হাতে নিলাম তখন আমি দেখলাম যে 1:30 বাজে।
তো হাফ অ্যান আওয়ার অলরেডি গন চলে গেছে। তো আমি আমার আম্মুকে মানে চিৎকার করলাম। চিৎকার করে আম্মু তাড়াতাড়ি করে উঠলো, বললো যে কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু ইউ। আমি বললাম যে আমি দাদুকে আজকে নিয়ে দেখেছি। আম্মু বললো যে এটা তুমি ঘুমের মধ্যে থেকে তুমি ঘুম দেখেছো, ইটস ওকে, ঘুমিয়ে পড়ো, ডোন্ট ওয়ারি। তো আমার আম্মু কথা কাটিয়ে আমাকে বললো ঘুমিয়ে পড়ো। তো আমার সেদিনের মতো ওখানেই শেষ। এরপর থেকে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটেছে আমার সাথে। যেটা হলো যে হঠাৎ করেই আমি দেখতাম যে আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটার শব্দ পেতাম, বাট কেউ মানে ইনভিজিবল পিপল। আমি এমন না যে কোনো শ্যাডো বা এমন কিছু দেখেছি, কখনোই দেখিনি শ্যাডো বা এমন কিছু, বাট আমি পায়ের শব্দ পেতাম। এরপরে আমি বসে আছি, আমার পাশে, আমার ঠিক কানের পাশে কেউ মানে নিঃশ্বাস আহ ছাড়লে যেরকম মানে একটা কথা বললে আস্তে করে যেই শব্দগুলো হয়, সেই রকম শব্দ পেতাম। তো এমন ভাবে আমি আমি কখনো পাত্তা দিতাম না, বিকজ আমি আসলে আহ, সাহসী বলবো না, but নিজেকে যতটা ইগনোর করা যায় এই সমস্ত ব্যাপার থেকে ভয় পেতাম অনেক বেশি। তো সাডেনলি আমার সাথে একটা ঘটনা ঘটলো তখন। তো 2008-এর পরে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে 2013-এ। তো আমার বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড আমরা ঘুরতে গেলাম। তো আমি কখনো আমার হাজবেন্ডকে বলিনি যে আমার সাথে কি হয় বা কি আমি সবসময় যেটা আমি ফিল করি আমি কখনোই বলিনি, বিকজ আমি ভয় পাই দেখা যাবে যে আমার সাথে সাথে ও ভয় পেয়েছে। তো এর জন্য আমি কখনো ওর সাথে এই সমস্ত ব্যাপার, অনেকে আছে বিশ্বাসও করতে চায় না যে কি বলো তুমি এই সমস্ত কথা। তো এর জন্য আমি চেয়েছি যে যতটা ইগনোর করা যায়। তো সাডেনলি আমার সাথে যেটা হয়েছিল তখন, সেটা হলো আমরা আমরা মানে ভার্জিনিয়াতে ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে ওয়াশিংটন, ভার্জিনিয়া। উম, তো ওখানে ঘুরতে যেয়ে আমরা একটা হোটেল নিলাম। হোটেলে উঠলাম। তো রাতে 3টার সময় আমার খুব মানে ভালো লাগতো যে দিনের বেলা ঘুমাতাম। মানে এখনো আমার যেই অভ্যাসটা আছে যে আমি সবসময় দিনের বেলা ঘুমাতে পছন্দ করি। যখনই মানে মানে 6 o'clock হবে, 6 o'clock থেকে দুপুর 2টা পর্যন্ত আমার জব, আমার স্কুল, এভরিথিং হ্যাভ টু বি আফটার 3 o'clock ইন দি আফটারনুন। আমি কখনো মানে সকালবেলা ঘুম থেকে উঠে সেটা কাজ, জব, স্কুল, আই ডোন্ট লাইক দিস। তো আমার দেখা যায় যে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি। রাত 3টা, 4টা, 5টা হয়ে যায় আমি জেগে থাকি। তো আমার হাজবেন্ডের সাথে আমি এরকম বাইরে বের হয়েছি ঘুরবো, এর জন্য বের হলাম। রাত 3 o'clock তখন বাজে। 3 o'clock or আমার ঠিক টাইমটা মনে নেই। 2 থেকে 3 o'clock এর ভিতরে হবে। তো ঘুরতে গেলাম, বের হলাম। বের হওয়ার পর আম সেদিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো বের হওয়ার পর আমরা বের হয়েছি, ঘুরেছি। তো তখন বাসায় এসে আমি শুয়েছি। আমি শোয়ার সাথে সাথে আমার শরীরে অনেকগুলো খামচির দাগ। তো আমার হাজবেন্ড দেখে আমাকে বলল যে কি ব্যাপার, তুমি কি পড়ে গেছো বা কোনো ব্যথা পেয়েছো? আমি বললাম যে না। আহ, ও বললো যে তোমার পুরা মুখে খামচির দাগ, মনে হয়েছে যে কারোর সাথে তুমি যুদ্ধ করছো। এরকম ভাবে আমার মানে প্রতিনিয়ত ডে এভরি সিঙ্গেল ডে আমার সাথে এমন হতে থাকলো। তো আল্লাহর রহমত, আমরা বাংলাদেশে আসলাম। বাংলাদেশে এসে কিছুদিন আগে আমি একজন হুজুর বলবো না ঠিক, উনি মানে মসজিদে উনি নামাজ পড়ান। তো উনি আমাকে তাবিজও না, আমাকে কিছু দোয়া দুরুদ আমাকে দিয়েছে। আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আহ আমি এই সমস্ত সমস্যা আমার যেন ফেস না করতে হয়। কারণ আমি যে ফেস করি আমার থেকে বেশি আমার আমার মানে ফ্যামিলির মানুষগুলো ফেস করে এই জিনিসগুলো। বিকজ ওরা প্রতিনিয়ত ভয়ে থাকে আমাকে নিয়ে, স্ক্যারি থাকে আমাকে নিয়ে। আর আমি দোয়া করবো যে এই ধরনের জিনিস যেন কেউ কোনোদিনও কাউকে ফেস না করতে হয়। এসএল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের সবাইকে আই মিস ইউ গাইস। বাংলাদেশের থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। Bhoot FM
The night comes alive with grabbing fawn. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.2 FM দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএমের স্পেশাল এপিসোড। আপনাদের ইমেইল পড়ছি আমরা এবং পুরনো ইমেইলও শোনাচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো লাশের কাপড় খাওয়ার ঘটনা শুনেছেন। আমি শিওর অনেকে শুনেছেন, কিন্তু এর সাথে পার্থিব জগতের কোনো মিল আছে, কোনো কানেকশন আছে যে এই লাশের কাপড় খাওয়ার সাথে সাথে পার্থিব জগতেরও কোনো চেঞ্জ আসতে পারে? ঘটনাটি খুব আমাদের কাছে এসেছিল, আমি পড়েছিলাম 28 জানুয়ারি 2012-তে। শুনে আসি ঘটনাটি। হাই রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আশিক ইমতিয়াজ, খুলনার দৌলতপুর থেকে বলছি। আমি শুরু থেকেই ভূতের সামনে শুনছি। এখন যে ঘটনাটি বলছি তা আমার দাদির মুখ থেকে শোনা। আমার দাদির বাবা, অর্থাৎ আমার বাবার নানা, তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং তিনি মানুষের অনেক ধরনের সমস্যার সমাধান করতেন। একদিন পাশের এক গ্রামের একটি লোক স্বাভাবিকভাবে মারা গেল, কিন্তু তারপর থেকেই শুরু হলো সমস্যা। ওই বাড়ির লোক একে একে মরতে শুরু করলো। ঘটনাটি বাবার কানে আসলো, তিনি বুঝতে পারলেন যে ওই বাড়িতে পুরুষকাল লেগেছে। তারপর তিনি ওই বাড়িতে গেলেন এবং ওই বাড়িতে 4 জন লোক জীবিত। তিনি তাদের সাথে কথা বললেন। তিনি বললেন, তোমাদের বাঁচার একটা উপায় আছে। উপায়টি এরকম, গভীর রাতে ওই বাড়ির 4 কোণায় 4 জন মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দেবেন, আর ওই সময় প্রথমে যে মারা গিয়েছিল তার কবর খোঁড়া হবে। কথা মতো কবর খোঁড়া হলো এবং অবিশ্বাস্য হলেও সত্য যে লাশের গালের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ মুখের মধ্যে কাফনের কাপড় ছিল, অর্থাৎ লাশটি কাফনের কাপড় খাচ্ছিল। আর আমার বাবার নানার ধারণা এই কারণেই ওই বাড়ির লোকজন একে একে মারা যাচ্ছিল। তখন বাবার নানার নির্দেশে লাশটিকে ওপরে তোলা হলো এবং সেটিকে পুনরায় গোসল ও জানাজা দিয়ে অন্য স্থানে দাফন করা হলো। তারপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হলো না। That's it. এই ছিল ঘটনা, এবং এরকম অসংখ্য ঘটনা আপনাদের কাছে আছে আমি জানি। আমাদেরকে ইমেইল করুন। Bhoot FM. The night comes alive with grabbing fawn. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.2 FM, এবং এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা শুনবো। এবার চলে যাব ফেব্রুয়ারির 4 তারিখে, সালটা 2012। বাসায় টুকটাক ঝামেলা তো হয়। আপনার ঘরেই হয়তো বাস করে ভয়, মাঝে মাঝে তার সাথে হয়তো আপনার দেখাও হয়, কথাও হয় হয়তো কখনো কখনো, হয়তো তাকে নিয়ে কোনো কিছু লেখা হয় না। আমরা 4 ফেব্রুয়ারি 2012-তে একটা লেখা পেয়েছিলাম, খুব অদ্ভুত। সেই লেখাটি এবার শোনা যায় আপনাদের। চলুন শুনে আসি ঘটনাটি। আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাটি কেন্দ্র করে, সেটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3 তলা বাসাটির 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচ তলায় ভাড়াটিয়া থাকতো। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ
হতো না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেয়নি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যাই খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ির এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো, টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম, এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল, আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময় আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত, এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনা। ঘটনাটি সম্পূর্ণ সত্যি, এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। Bhoot FM. The night comes alive with Gramin Thorn. ভাই পাঞ্জাবিটা আর্জেন্ট ইস্ত্রি করে দেন না, গায়ে হলুদের রেডিও 48.0 FM। আমি রাস্তাল আছি সাথে। যদি আমাকে ইমেল করতে চান, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhwtfm@radio4.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে
শোনাই, যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর একই সাথে আমি বলতে চাই, আমাদের ফেসবুক পেজও আপনারা ভিজিট করুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhuthfm.russell। এছাড়াও RJ রাসেল, RJ স্পেস RUSSELL, এই নাম দিয়ে আপনি কিন্তু আমাদের টুইটারও পেয়ে যাবেন। সো সেখানেও আপনি আপনার কথা জানাতে পারেন আমাদেরকে। তো আমরা ঘটনা শুনে আসি। হ্যালো রাসেল ভাই, মাসুম ভাইয়া and dear listeners, সবাইকে শুরুতে জানাচ্ছি a very very happy new year. ভুটেছেন আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম। 2017-তে আমি চাইবো ভুটেছেন যারা আরো বেশি ভালো হোক। অলরেডি অনেক ভালো, আর কত ভালো হতে পারে তা জানি না, তাও আশা থাকবে আরো ভালো হোক। যাই হোক, আমি সাদমান কুয়ালালামপুর থেকে। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি ঘটে 2012 সালে, যখন আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে আমাদের বাসাটা সিদ্ধেশ্বরীর কোনো এক এরিয়ায় কোনো এক জায়গায় ছিল। আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, বাট ওই এরিয়ার কোনো এক জায়গায় আমাদের বাসা ছিল। ঘটনাটা ঘটে আমাদের বাসার ঠিক ওপরের ফ্ল্যাটে। আমাদের ওপরের ফ্ল্যাটে থাকতেন এক কাপল, মানে এক আন্টি আঙ্কেল। তাদের এজ মোটামুটি 40+, বাট তাদের কোনো বেবি ছিল না। যাই হোক, তাদের বেবি ছিল না, এটা নিয়ে তাদের মোটামুটি কিছুটা কষ্ট ছিল। আর তারা শুধুমাত্র তারা দুজনেই থাকতেন তাদের বাসায়, আর তাদের সাথে কেউ থাকতো না। এরপর 2012 সালে, 2012 সালের শুরুর দিকে আমাদের বাসার কাছাকাছি একটা ম্যাটারনিটি হসপিটাল আছে। সেই হসপিটাল থেকে একটা বেবিকে ওনারা বাসায় অ্যাডপ্ট করে নিয়ে আসেন। বেবিটার মানে জন্মের পরপরই বেবির মা হয়তো মারা গিয়েছে বা কোনো একটা কারণবশত বেবিটাকে ওই হসপিটালেই পাওয়া যায়, এবং ওই হসপিটাল থেকে আন্টি আঙ্কেল ওনাদের বাসায় অ্যাডপ্ট করে নিয়ে আসেন। বিভিন্ন লিগাল ফর্মালিটিস ফিল আপ করে তারপর বেবিটাকে নিয়ে আসেন। কিন্তু ঘটনা ঘটে 2012-তে, যখন বেবিটাকে বাসায় আনা হয়। তারপর থেকে যখন বেবিটাকে বাসায় আনা হয় তখন থেকে তো আন্টি আঙ্কেল অনেক খুশি। স্বাভাবিকভাবেই তাদের কোনো যেহেতু সন্তান ছিল না, এখন তাদের সন্তান আছে, সেই জন্য তারা অনেক বেশি খুশি। এই জন্য তারা একটা গেট টুগেদার আয়োজন করে তাদের বাসায়। আমি বলে রাখা ভালো, আমাদের একদম ইমিডিয়েট উপরের ফ্লোরটাই ছিল তাদের বাসা। আমরা থাকতাম 4 তলায়, তাদের বাসাটা ছিল 5 তলায়। আমাদের উপরের ফ্লোরে উপরের বাসাটাই তাদের। যাই হোক, সেই দিন যেদিন বেবিকে নিয়ে আসে তার 2-3 দিন পরে একটা গেট টুগেদার আয়োজন করে, সেখানে আমরা যাই। যাওয়ার পর আমি যখন প্রথম বেবিটাকে দেখি তখন দেখি যে বেবিটা হাসছে, কিন্তু হাসিটা নর্মাল বেবিদের মতো আমার কাছে লাগেনি। মনে হচ্ছিল যেন সে কোন একটা বড় মানুষই হাসছে, এটা বেবির স্মাইল না, এটা একটা বড় মানুষের স্মাইলের মতো। যাই হোক, আমি ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ হতেই পারে হয়তো অস্বাভাবিক কিছু না, আমার দেখার ভুল বা মনের ভুল। যাই হোক, তারপর সেই দিনের পরদিন না, তার ঠিক কয়েকদিন পরে বেবিটাকে নিয়ে আন্টি আমাদের বাসায় আসেন বেড়াতে। তারপর বেবিটাকে আমার রুমেই কিছুক্ষণ রাখেন। সেখানে বেবিটা যখন থাকে, আন্টির আম্মু তখন কথা বলছে, আর বেবিটা আমার বেডেই আছে। যাই হোক, তো ওনারা বেড থেকে একটু উঠে হয়তো রুমের বাইরে যান, আর তখন সেই মুহূর্তেই আমিও রুমে ছিলাম না, আমি পাশের রুমে ছিলাম। কিন্তু আমি পাশের রুম থেকে আমার রুমে রাখা গিটারের আওয়াজ শুনতে পাই। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি যে কেউ যেন আমার রুম থেকে গিটার বাজাচ্ছে, আর গিটার টুংটাং শব্দ না, গিটার বেশ ভালোভাবেই বাজাচ্ছে, মিউজিক আসছে গিটারের। বাট বাসায় কিন্তু আমি ছাড়া আর কেউ গিটার বাজাতে পারে না, সুতরাং গিটার বাজাচ্ছে কে? আমি তাড়াতাড়ি করে আমার রুমে যাই। রুমে গিয়ে দেখতে পারি যে গিটার কেউই বাজাচ্ছে না, বেবিটা শুয়ে আছে, রুমে কেউই নেই, খালি বেবি। তার একটু দূরেই পাশেই বেডের উপরেই আমার গিটারটা রাখা। আমি খুব চিন্তা করি, ভাবি যে এতটুকু বাচ্চার পক্ষে তো গিটার বাজানোটা অসম্ভব ব্যাপার, তো ওর পক্ষে তো গিটার ধরাটাই অসম্ভব ব্যাপার। তাহলে গিটারের সাউন্ড আসলো কোত্থেকে? আমি ক্লিয়ার শুনতে পেলাম আমার রুম থেকেই। মেবি আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারি না। বুঝতে না পেরে তা নিয়ে খুব একটা মাথাও ঘামাই না, কারণ আমি ভাবি যে মেবি হ্যালুসিনেশনই হচ্ছে। এরপর ঠিক ওই দিনের পর থেকে রাতে বিভিন্ন সময়ে আমি
3টার পরে আমি বলে রাখা ভালো, আমি রাতে বেশ রাত করেই ঘুমাতাম। এন্ড রাতে 3টার পরে আমি আমাদের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটার থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পেতাম, যেমন কেউ মার্বেল খেলছে অথবা হাত নাড়াচ্ছে, বিভিন্ন ধরনের আওয়াজ উপর থেকে আসতো, উপরের ফ্ল্যাট থেকে। এবং উপরের ফ্ল্যাটে আন্টি আঙ্কেলরাই থাকতেন, ওই ফ্ল্যাট থেকে আওয়াজ আসতো বিভিন্ন ধরনের। তো ব্যাপারটা খুব weird যে ওই ফ্ল্যাট থেকে কিভাবে আওয়াজ আসে, সেখানে থাকেন শুধুমাত্র আন্টি আঙ্কেল আর ওই পিচ্চি একটা বাচ্চা। তো আওয়াজ এত রাতে মার্বেল খেলা ওখানে, এটা ইম্পসিবল। যাই হোক, আমি পরদিন পর পর 5 দিন আমি এরকম আওয়াজ পাই। পাওয়ার পরে আমি উপরে আন্টি আঙ্কেলকে বলি যে আপনাদের বাসা থেকে আমি বিভিন্ন ভাবে আওয়াজ পাই রাত 3টার পরে। ওনারা ব্যাপারটা মোটামুটি ভাবে আমলে নেন না, কিন্তু আমি লক্ষ্য করি যে আন্টি যেন তেমন একটু ডিফারেন্ট অ্যাটিটিউড দিচ্ছেন। মনে হচ্ছে উনি কিছু জানেন, বাট উনি কিছু বলছেন না। উনি বলছেন যে না, হতেই পারে, আওয়াজ আমাদের বাসা থেকে আসে না, হয়তো অন্য ফ্ল্যাট থেকে আসে, বাট এত রাত তাই হয়তো মনে হয় যেন আমাদের ফ্ল্যাট থেকে আসছে, যেহেতু আমাদের ফ্ল্যাটটা উপরে, মানে ওনাদের ফ্ল্যাটটা যেহেতু উপরে, তাই মনে হতেই পারে ওনাদের ফ্ল্যাট থেকে আসছে, বাট আসছে অন্য কোনো জায়গা থেকে। সেটা উনি বোঝাতে চান আমাকে। কিন্তু আমি সেদিন রাতেও আওয়াজ পাই এবং আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনি যে আওয়াজ ওপর থেকে ওনাদের ফ্ল্যাট থেকেই আওয়াজটা আসছে, অন্য কোনো ফ্ল্যাট থেকে না। যাই হোক, আমি ওনাদের আর কিছু বলি না, কারণ ওনাদের কোনো বেবি ছিল না। এই বেবিটাকে অ্যাডপ্ট করে আনার পর ওনারা অনেক খুশি। সো এই বেবির এগেনস্টে বা বেবির এগেনস্টে আমি বলবো না, ওনাদের ওই বাসায় এগেনস্টে কোনো কিছু বললে ওনারা রাগ করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার। তাই আমি কিছু বলছি না। যাই হোক, এরপরে আমি ঘটনাটা তাদেরই পাশের ফ্ল্যাটে, মানে আমাদের উপরের ফ্লোরে থাকে আমার কিছু ফ্রেন্ড, তাদের সাথে আমি এই ঘটনাগুলো শেয়ার করি যে রাতে এরকম আওয়াজ আসে। ওদের বাসা থেকে আসে কিনা সেটাও একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি, বাট আমি কনফার্ম হতে পারি যে ওদের বাসা থেকে আওয়াজ আসে না। কিন্তু আমি কিছু জিনিস জানতে পারি, যেমন ওরা বলে যে লিফটে ওদের ফ্লোর থেকে, মানে যে ফ্লোরে আন্টি আঙ্কেল থাকেন সেই ফ্লোরে লিফটে উঠার পর, সেই ফ্লোরে লিফটে যদি কেউ একা উঠে, তাহলে লিফটে বিভিন্ন ভাবে আনইউজুয়াল জিনিসপত্র হয় মাঝে মাঝে। যেমন আমার ফ্রেন্ড একবার দেখেছে যে সে লিফটে একা ছিল, লিফটে কল দিল সে গ্রাউন্ড ফ্লোরের জন্য, কিন্তু লিফটটা চলে গেল উপরে। উপরে কেউ কলই দেয়নি, বাট লিফট চলে গেল উপরে। আবার সে ওপর থেকে নামার জন্য গ্রাউন্ড ফ্লোরে কল দিল, কিন্তু লিফটটা গ্রাউন্ড ফ্লোরের কলটা অফ হয়ে গেল। আবার ওই ফ্লোরে এসেই থেমে গেল, যে ফ্লোরে আন্টি আঙ্কেলরা থাকেন সেই ফ্লোরে। আবার লিফটের ভিতরে মাঝে মাঝে খুব ঘন ঘনই আমাদের লিফটের ভিতরে লাইটটা কেটে যেত, লিফটের ভিতরে লাইট গুলো সবগুলো নষ্ট হয়ে যেত, লিফট একদম ডার্ক হয়ে যেত ভেতরে। 2 দিন পর পর এরকম ঘটনা ঘটতো। এর জন্য কমিটি সিদ্ধান্ত নেয় যে লাইট কেউ ফিউজ করে বা কেউ নষ্ট করে কিনা সেটা দেখার জন্য একজন লিফট ম্যান রাখবেন। এন্ড ওখানে কয়েক লিফট ম্যান একজনকে অ্যাপয়েন্ট করা হয়। সেই লিফট ম্যান 2 দিন কাজ করার পর আর কাজ করতে চান না। তিনি বলেন যে লিফটে খুব আনইউজুয়াল ফিল হয়, স্পেশালি এই 5তলায়, মানে ওনাদের ফ্লোরে আসার পর থেকে, ওনাদের ফ্লোরে থামলে বা ওনাদের ফ্লোর থেকে উঠলে লিফটে খুব বেশি আনইউজুয়াল ফিলিং হয়। এই জন্য সে ওই লিফটে আর চাকরি করবেন না, সে জব ছেড়ে চলে যান আর কি ওখান থেকে। এরপর একদিন আমি আসলে হঠাৎ করেই, আমি বলবো না যে আমি দেখার জন্য বা বোঝার জন্য না, এমন কিছু না, আমি হঠাৎ করেই কোনো কারণে ওই ফ্লোর থেকেই লিফটে উঠি নিচে নামার জন্য। সো আমি লিফটে উঠি, আমি একা লিফটে উঠে আমি গ্রাউন্ডে কল দেই। দেওয়ার পর আমি ফিল করতে পারি, আমি লিফটের সামনে যে মিররটা থাকে, ফার্স্টে ফিল করি যে আমার পেছনে কেউ আছে। তারপরে আমি ওই মিররটায় তাকিয়ে দেখি আমার পেছনে আমারই হাইটের কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার ব্রিদিং অফ হয়ে যায় বলতে গেলে। আমি খুব বেশি ভয় পেয়ে যাই। লিফটে আমি একা উঠলাম, আর আমাদের বিল্ডিংসটায় খুব বেশি ফ্ল্যাট নেই। সো আমি সবাইকেই চিনি ওখানে। আমার পেছনে ওটাকে, আর সে পেছনের পার্সেন্টের হাইট মোটামুটি আমার সমান, আর আমার হাইট 5'10". আমার পেছনের মানুষটার হাইটও এরকম। কিন্তু আমি আরেকটু ভালো আমি পেছনে তাকিয়ে ফার্স্টে দেখি যে কেউ নেই, আমি ওই মিররটাই দেখতে পাচ্ছি। মিররটা আমি ভালো করে তাকিয়ে দেখি যে তার হাইট 5'10", মানে আমার সমান হলেও ফেস একদম ওই বেবিটার মতো, একদমই ওই বাচ্চাটার মতো ফেস। এটা দেখে আমি লিফটের ভেতরেই পড়ে যাই। লিফটটা যখন আমি যাই না তারপরে কিভাবে লিফটে কি হয়, বাট আমি তারপরে যখন চোখ খুলি আমি দেখতে পাই যে আমি আমার বাসায়। আম্মু আমাকে বলছে যে কি হয়েছিল লিফটে, লিফটের ইলেকট্রিসিটি চলে গেছিল নাকি কি হয়েছিল, তুমি লিফটের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে কেন, আর তোমাকে সিকিউরিটি গার্ড দিয়ে গেছে বাসায়। আমি তারপর সব ঘটনাই আম্মুকে বলি। আম্মুকে বলার পরে আম্মু তারপর বলে যে মেবি মনের ভুল হতে
হতে পারে, আর না মনের ভুল হলেও ওই ফ্লোর থেকে আর লিফটে ওঠার কোনো দরকার নেই। এরপর আস্তে আস্তে বেশ অনেকদিন কেটে যায়, আমরা শব্দ পাই, আমি শব্দগুলো রাতে আমার আম্মু আব্বুকে শোনাই, তারাও শুনতে পায় শব্দগুলো। যাই হোক, এরপরে বেশ কয়েকদিন কেটে যায়, আর এর মাঝে ওই বাসায় আরো কয়েকজন আমাদের নেইবার তারা গিয়েছিলেন, তারাও বিভিন্ন ধরনের জিনিস ফিল করতে পারেন। যেমন একদিন ওনাদের বাসায়, ওই আন্টি আঙ্কেলের বাসায় যাওয়ার পর ভেতরে ফিল করতে পারেন যে অসম্ভব গরম, অথচ তখন ছিল শীতকাল। উইন্টার সিজনে বেশ বেশ ঠান্ডা, কিন্তু ভেতরে প্রচুর গরম ওই বাসার ভেতরে। যাই হোক, এরপর ওই বেবি রুমে মাঝে মাঝে জিনিসপত্র তছনছ হয়ে যেত, এটাও অনেকে দেখেছেন। এভাবে কেটে যায় আসলে কয়েক মাস, 3-4 মাস হবে কেটে যায় এভাবে। এরপর একদিন হঠাৎ করে আঙ্কেল বিকাল মানে সন্ধ্যার দিকে তিনি অফিসে তার ইউজুয়াল টাইমে বাসায় ফেরেন। বাসায় ফিরে দেখতে পান যে গেট ভেতর থেকে লক করা। উনি বেল দিচ্ছেন কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। যাই হোক, আঙ্কেল তখন তার কাছে রাখা একটা এক্সট্রা কি দিয়ে বাইরে থেকে ডোরটা খোলেন। যেহেতু ডাবল লক ডোর, সেহেতু ভেতর থেকে লক থাকলেও বাইরে থেকে খোলা যায়, বাট সেটা একটা স্পেশাল কি দিয়ে খোলা যায়। সেই কিটা যতদূর জানতাম আঙ্কেলের কাছেই শুধুমাত্র থাকতো ইমার্জেন্সির জন্য। যাই হোক, উনি কি দিয়ে দরজাটা খোলেন। খুলে আঙ্কেল যখন ভেতরে ঢুকেন তখন দেখতে পারেন যে বাসার ভেতরে সব কিছু একদম তছনছ হয়ে আছে। সবচেয়ে বেশি শকিং এবং স্যাড ব্যাপার সেটা হলো আঙ্কেল ভেতরে তার বেডরুমে দেখতে পান যে আন্টির লাশ পড়ে আছে বিছানার উপরে। সারা বাসা খুঁজেও কোথাও বাচ্চাটাকে খুঁজে পান না তিনি, বাচ্চাটা একদম নেই। কিন্তু ওই বাসার যেহেতু গেট লাগানো ছিল ভেতর থেকে, সেহেতু বাচ্চাটা কোথায় গেল কেউ নিয়ে যেতে পারে না, কেউ ভেতরে ঢোকেও নি, কোনো কিছু নেই, কোনো সাইন নেই। আবার সিকিউরিটি গার্ডদেরও জিজ্ঞেস করে জানা যায় ভেতরে কেউ ঢুকেনি, এই বিল্ডিং এ কেউ ওই দিন ঢুকেনি তেমন। সুতরাং বাচ্চাটা কোথায় গেল খুঁজে পাওয়া যায় না তাকে। কিন্তু আঙ্কেল দেখতে পান তার ওয়াইফের মানে আন্টির বডিতে, ফেসে, বিভিন্ন জায়গায় অনেক আঁচড়ের দাগ, অনেক খামচির দাগ। যাই হোক, এরপর আমার বাবার সাথে আঙ্কেল ওই ম্যাটারনিটি হসপিটালে যান বাচ্চাটার আরো খোঁজ নিতে। জানান যে বাচ্চাটি এভাবে মিসিং। সব ঘটনা উনি খুলে বলেন, জানান। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা আমার বাবা আমাকে বলে, যে হসপিটালের ওরা সেদিন বলেছিল যে ওরা ওখান থেকে আসলে একটা ভুল হয়ে গেছে। সেটা হলো ওরা ওখান থেকে যে বাচ্চাটাকে আঙ্কেলকে দেওয়ার কথা ছিল সেই বাচ্চাটাকে দেয়নি, না দিয়ে অন্য একটা বাচ্চাকে দিয়েছিল, যে বাচ্চাটা ক্লিনিক্যালি ডেড হিসেবে জন্ম নিয়েছিল। মানে সে জন্মের পরপরই সেই বাচ্চাটি মারা যায়। সেই বাচ্চাটিকেই আঙ্কেল অ্যাডপ্ট করে এনেছিলেন। কিভাবে একটা মৃত বাচ্চা, একটা ডেড বেবিকে আঙ্কেল নিয়ে আসতেন, তাও সে জীবিতর মতো, সে জীবিত মানুষের মতোই ছিল, সবকিছু করতো। এটা কিভাবে পসিবল? এই অ্যান্সার কেউই জানেন না। আমরা জানার চেষ্টা করি। অনেক হুজুর বলেন যে হয়তো বাচ্চাটা জিনের ছিল, অথবা জিনের দ্বারা পজেস ছিল, বা কিছু একটা ছিল। বাট আমরা এটাই জানতে পারি যে ওটা একটা মিস্টেকের কারণে বাচ্চাটা বদল হয়ে যায়। বাচ্চাটা আঙ্কেল ভুলে ডেড একটা বেবি নিয়ে আসে বাসায় অ্যাডপ্ট করে। এন্ড সেই বাচ্চাটিকেই আমি লিফটে দেখি, যার ফেসটা ওরকম কিন্তু হাইট আমার সমান। আমি না, শুধু আমাদের বিল্ডিং এর অনেকেই দেখতে পাই এভাবে। তো এই ছিল মূলত আমার ঘটনা। আমি জানি না এটা শুনতে কতটা ভয়ঙ্কর, কিন্তু এটা ফেস করতে খুব বেশি ভয়ঙ্কর ব্যাপার। এটা শুধুমাত্র যে ফেস করবে সেই বুঝতে পারবে। যাই হোক, সবাইকে ওয়ান্স এগেইন এ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Gramophone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমার হাতে আরো একটা ইমেল আছে, যে ইমেলটা আমি এই মুহূর্তে পড়তে চাই। তো আমাকে লিখেছেন, গুড মর্নিং রাসেল ভাই। যখন লিখেছিলেন তখন মর্নিংই ছিল, এখন তো আর সেটা নেই। আই হ্যাভ শেয়ার্ড সাম অথেন্টিক স্টোরি। এবং তিনি যেটা লিখতে চেয়েছেন যে তিনি কতগুলো স্টোরি শেয়ার করতে চান, এগুলো তার ফ্যামিলি রিলেটেড। এবং তিনি বলেছেন যে তার আইডেন্টিটি সেটা মানে তার পরিচয়টা প্রকাশ না করতে। এবং তিনি পিএইচডি করছেন এখন এই মুহূর্তে, এবং তিনি একটা স্টোরি অলরেডি এর আগে শেয়ার করেছেন। এবং তার কোনো কিছু আমি বলছি না, কারণ বললেই আপনারা সবাই বুঝে যাবেন। তো আমি পড়ছি তার ঘটনাটি। আমাদের এক কাজিন
মানে ঘটনা এক, আমাদের এক কাজিন তার পরিবার নিয়ে উত্তরায় এক অ্যাপার্টমেন্টে থাকে। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক ছিল। কয়েকদিন পর খেয়াল করলো তাদের ছোট মেয়ে কার সাথে যেন কথা বলে। মেয়েকে জিজ্ঞেস করলে বলে বুড়ির সাথে কথা বলে। সে কোনো বুড়ি ছিল, সে বাসায় কোনো বুড়ি ছিল না। এর কয়েকদিন পর বাসায় ছাদে সমস্যা শুরু হলো। তারা থাকতো একদম নিচের একদম নিচের তলায়, ছাদের নিচের তলায়। আর এর আগে ছাদের অসামাজিক কার্যকলাপের কারণে সোসাইটি থেকে সন্ধ্যার পরে ছাদে তালা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন রাত হলেই ছাদে আসবাবপত্র টানাটানির আওয়াজ পাওয়া যেত, মনে হতো অনেকে একসাথে দৌড়াদৌড়ি করছে। একদিন অতিষ্ঠ হয়ে কাজিন তার বাসার কেয়ারটেকারকে ফোন দিয়ে বলল, এ কি, এখন কি ছাদে তালা দেওয়া না? কেয়ারটেকার বলল, কই, একটু আগে তো তালা মেরে দিয়ে আসলাম। কাজিন তাকে বাসায় আসতে বললেন। উনি বাসায় আসলে দুজন মিলে ছাদে গেলেন, গিয়ে দেখলেন যে দরজায় তালা দেয়া আছে। এরপর তালা খুলে ভেতরে ঢুকলেন, পুরো ছাদ ঘুরে ফিরে কিছুই পেলেন না। তখন কাজিন জিজ্ঞাসা করলেন আবার, এই অ্যাপার্টমেন্টে কি কোনো প্রবলেম আছে? কেয়ারটেকার জবাব দিলেন, জি স্যার আছে। বিল্ডিং কনস্ট্রাকশনের সময় থেকে ওয়ার্কাররা বিভিন্ন জিনিস দেখছে। কখনো কখনো দেখে এক বুড়ি মহিলা, কখনো দেখে একটা মেয়েকে। এর মাঝে মাঝে এদের বাসার সিঁড়িতে দেখা যায় এদের। এই কথা শোনার পর কাজিন আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস পায় নাই। ঘটনা 2, উত্তরায় আরেক কাজিনের বাসা। এই বাসার আগে থেকেই জিনের উপদ্রব ছিল, তাই বাসাটা বন্ধক দেওয়া নিয়েও কাহিনী আছে, পরে কোনো এক সময় সেটা বলবো। তো কাজিন তার রুমে বসে আছে, রুমে আর কেউ নেই, এসি ছাড়া ছিল, কিন্তু রুমের দরজা খোলা। দরজাটা এমন যে এখন বাতাস যদি দরজাটাকে বন্ধ করতে চায়, রুমের ভেতর থেকে বাতাস আসতে হবে, কিন্তু সব জানালা বন্ধ। কিন্তু হঠাৎ করেই বাম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আরেক দিনের কাহিনী, উনি বিছানায় বিকেলের দিকে শুয়ে আছেন, জানালা খোলা, বাসা বন্ধ থাকায় হুজুর আগেই বলেছিল কারো পক্ষে বাসায় ঢোকা সম্ভব না হলেও সমস্যা করতে চেষ্টা করবে। উনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ উনি খুব ঠান্ডা একটা হাতের স্পর্শ পান। ব্যাপারটা বুঝতে পেরে উনি দৌড় মেরে রুম থেকে বের হয়ে যান। ঘটনা 3, আমার সবচেয়ে ছোট খালার যখন বিয়ে হয় তখন ওনার দাদি শাশুড়ি জীবিত ছিলেন। উনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন, শেষের দিকে হুইল চেয়ারে চলাফেরা করতেন আর একটি বিশেষ আতর ব্যবহার করতেন। পরবর্তীতে উনি ইন্তেকাল করেন। উনি মারা যাবার পর থেকে আমার খালা কিছু একটা ফিল করেন। উনি মাঝে মাঝেই তার রুমে ওই আতরের গন্ধ পেতেন, আর কারেন্ট চলে গেলে আওয়াজ পেতেন আশেপাশে কেউ একজন হুইল চেয়ারে চলাফেরা করছে। কাহিনী 4, আমার নানা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। উনি ব্যবসার কাজে অনেক দেশেই যেতেন। একবার নানি ও মামা খুবই ছোট, তখন কয়েক মাস বয়স হবে, তারা সবাই লন্ডনে ব্যবসার কাজে গেছেন। এখানে একটি হোটেলে সবাই মিলে উঠেছেন। নানা তার কর্মচারীদের নিয়ে ব্যবসার কাজে সকালেই হোটেল থেকে বের হয়ে যেতেন। নানি ও মামা একাই রুমে থাকতেন। প্রথম কয়েকদিন নানি শুনতেন পাশের রুমে কেউ একজন সারাদিন পানির কল ছেড়ে রেখেছে। এই বিষয়ে কমপ্লেন করলেই হোটেলে অথরিটি বলে যে দেখবে। এইভাবে কয়েকদিন চলার পর একদিন কাজ থেকে ফিরে নানা দেখে নানি হোটেলের রিসেপশনে মামাকে নিয়ে বসে আছেন। নানা জিজ্ঞেস করে জানতে পারেন নানি দুপুরের দিকে ঘুমাচ্ছিলেন, মামা পাশে শুয়েছিলেন। যেহেতু উনি একাই ছিলেন তাই উনি ঘুমানোর আগে দরজা বন্ধ করে দিয়েছিলেন। হঠাৎ উনি টের পেলেন রুমের দরজা খুলে কেউ একজন রুমে প্রবেশ করছে। তন্দ্রা অবস্থায় উনি মনে করলেন নানাই হয়তো ফেরত এসেছেন, কিন্তু কয়েক মুহূর্তে ওনার মনে পড়লো যে দরজা তো বন্ধ ভেতর থেকে, নানা তো ঢোকা সম্ভব না। এইটা মনে পড়ে উনি চোখ খুলে দেখেন এক ব্রিটিশ মহিলা মামার দিকে তাকিয়ে আছে, খুবই ফ্যাকাশে চেহারা, রক্তচক্ষু। নানিকে চোখ খুলতে দেখে ওই মহিলা অর্থাৎ ওই ব্রিটিশ মহিলা নানির কাছে এসে নানির গলা চেপে ধরেন। নানি কিছু একটা সমস্যা বুঝতে পেরে দোয়া দরুদ পড়তে শুরু করেন। এতে ওই মহিলা ক্ষিপ্ত হয়ে নানির গলা ছেড়ে দেয়। সেই সুযোগে নানি কোনো মতে মামাকে কোলে নিয়ে রিসেপশনে চলে আসেন। এরপর হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলতে বাধ্য হয় যে নানি যে মহিলাটিকে দেখেছেন সেই মহিলা কয়েক বছর আগে নানির পাশের রুমে সুইসাইড করেন। এরপর থেকে এখন পর্যন্ত রুম খালি থাকে, কাউকে দেয়া হয় না। নানা মারা গেছেন 20 বছরের ওপরে, নানি বেঁচে আছেন। ওনাকে জিজ্ঞেস করলে এখন উনি বলেন যে ওই মহিলার ওই ঠান্ডা হাত যা ওনার গলা চেপে ধরেছিল, সে অনুভূতি উনি কোনোদিন ভুলবেন না।
এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। চমৎকার ঘটনা পাঠানোর জন্য আমি শিওর যে আপনার কাছে এরকম ঘটনা আছে, সেই ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। এবং ঘটনা লিখে পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসে জানতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofm, which is bhwtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার যা আসে ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। Bhoot FM. The night comes alive with Gramophone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাতুল, শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আর এইবার আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে নিজের লাশ যদি কখনো আপনি নিজে দেখতে পান কেমন লাগবে। ধরুন কোনো একদিন এলো ছোট্ট এক অ্যাম্বুলেন্স, ভেতরে দেখলেন আপনি নিজেই শুয়ে আছেন। কি গুলিয়ে যাচ্ছে সব। 11 ফেব্রুয়ারি 2012 ঘটনাটি পড়েছিলাম, আজ আবার শুনবো। লিখেছেন আমাকে, হ্যালো ভাইয়া, আমি রাত্রি সাহা and recently I am living in Toronto, কানাডা। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আজকে থেকে 1 বছর আগের কথা। আমি তখন আমার ফ্যামিলির সাথে ঢাকা বাড়িধারায় থাকতাম। আমি প্রায় রাতের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে গান শুনতাম। এবং সেটা ছিল সেদিন শনিবার। সেই রাতেও আমি যথারীতি বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিলাম। রাত বাজে তখন 1টা। সেদিন কেন জানি আমার অনেক ভয় লাগছিল। এই জন্য সেদিন আমি বেশি রাত না করে রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম লাইট অফ, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দ্যাট আমি লাইটটা অন করে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে লাইটটা অন করলাম। অন করে যা দেখলাম সেটা দেখার জন্য সেটা দেখে আমার সারা শরীর বরফের মতো জমে গিয়েছিল। আমি দেখলাম যে আমার বেডে আমার মতো দেখতে সেম একটা মেয়ে শুয়ে আছে। তার পরনের কাপড় পর্যন্ত হুবহু আমার মতো ছিল। সে আমার দিকে তার বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। কিছু সেকেন্ড পর সে উঠে আমার দিকে এগিয়ে আসলো। এটা দেখে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে আমি আমার বেডে শুয়ে আছি আর আমার মা পাশে কান্না করছে। আমি জিনিসটাকে আমার কোনো খারাপ স্বপ্ন ভেবে কাউকে কিছু বললাম না। এরপর 1 মাস চলে গেল এবং এই 1 মাস এমন কিছু ঘটেনি। এরপরে একদিন বিকেলবেলা আমি বারান্দায় এমনিতেই দাঁড়িয়ে আছিলাম। হঠাৎ অনেক জোরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলাম। নিচে তাকিয়ে দেখলাম যে আমার বাড়ির নিচে একটা অ্যাম্বুলেন্স থামলো। অ্যাম্বুলেন্সটা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে ছিল। এরপর দেখলাম অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করা হচ্ছে। আমি ভাবলাম যে আমার ওপর তলার একটা বয়স্ক লোক যে হসপিটালে অ্যাডমিটেড ছিল সে হয়তো মারা গেছে। কিন্তু লাশটা যখন নিচে নামানো হলো তখন আমি যা দেখলাম সেটা মনে পড়লে এখন আমার হাতটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখলাম যে সেই লাশটা আমার নিচের। এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম এবং চোখ খুলে দেখলাম যে আমি হসপিটালের বেডে। উঠে শুনলাম যে 3 দিন পর আমার হুঁশ এসেছে। আমি আমার মার কাছে ঘটনাটা শুনতে চাইলাম। আমার মা বলল সেদিন বিকেলে আমার মা বারান্দায় গিয়ে দেখে যে আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এরপর আমার বাবাকে কল দিয়ে বাসায় আনানো হয়। কোনো কিছুতেই আমার হুঁশ ফেরে নাই। আমাকে বাড়ির নিচের অ্যাম্বুলেন্সটা দিয়ে হসপিটালে আনা হয়। এটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলো। আমার মা বলল যে অ্যাম্বুলেন্সটা নাকি আগে থেকে নিচে দাঁড়ানো ছিল। সেদিন রাতেও আমাকে হসপিটালে রাখা হয়। সেদিন রাতে আমি হসপিটালে একটা স্বপ্ন দেখি। আমি দেখি যে একটা ছোট মেয়ে দাফনের কাপড় পরা, তার মাথায় অনেক লম্বা চুল। মেয়েটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। মেয়েটা তার অদ্ভুত কণ্ঠে আমাকে বলল যে আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হবে, আর আমাকে বলল যে আমরা যেন সেই বাসা ছেড়ে দিই। স্বপ্নটা দেখার পর আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার মা বাবা দৌড়ে আমার কাছে আসলো। আমি যখন ওদেরকে সব বলা শুরু করব ঠিক ওই সময় আমি আবার অজ্ঞান হয়ে গেলাম।
কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসার পর ডাক্তার বলল কোনো এক কারণে আমার কথা বলার শক্তি চলে গেছে। আমি ওই রাতের পর থেকে আর কথা বলতে পারিনি এবং ওইটার পর থেকে আর একটা শব্দ আমার মুখ দিয়ে বের হয়নি। অনেক ট্রিটমেন্ট করেছি, বাট কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা এখন ঢাকা ছেড়ে কানাডাতে আমার ট্রিটমেন্টের জন্যই। এবং তারপরে তিনি লিখেছেন যে ভাইয়া আমার জন্য প্রে করবে যেন আমি আবার সুস্থ হয়ে ঢাকা ব্যাক করতে পারি। আমার স্টোরিটা পড়ে শোনালে আমি অনেক বেশি খুশি হব। সো এই ছিল ঘটনা, এবং আমি যদি এই ঘটনাটা এরকম ঘটেই থাকে তাহলে আমি দোয়া করি যে আপনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন, এবং আশা করি যে আপনি আবারও কথা বলবেন। সেটা অবশ্যই সেরকম একটা প্রার্থনা আপনার জন্য আমাদের থাকবেই। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। কেমন লাগছে ঘটনা? আশা করছি অনেক ভালো, এবং এবার কথা না বাড়িয়ে একটা অডিও ক্লিপে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টিপু বলছি লন্ডন থেকে। কেমন আছেন জিজ্ঞাসা করব না। আমি আপনাদের সাথে কিছু আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চাচ্ছি। যদি ভালো লাগে তাহলে প্রচারে প্রচার করবেন আশা করছি। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। আমি ভূত এফএম শুনছি গত 2013 থেকে, এবং তারপর থেকে বেশ নিয়মিত শুনি, যেটা ফ্রাইডেতে হয়। আর বাকিগুলা আমি ডাউনলোড করে নিয়মিত শুনি। এমনই একদিন মোস্টলি আমি ভূত এফএম শুনি ভেরি লেট অ্যাট নাইট, অ্যারাউন্ড 1 o'clock 2 o'clock ইন দ্য মর্নিং। সো ওই দিন যেদিনের ঘটনা আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি, ওই দিন সারাদিন আমি বেশ বিজি ছিলাম। বিজি বলতে with my friends, we were like kind of having long drive and also get together for after few weeks and so on. So, when you with your friends, the time goes really quick and you get tired end of the day. So, আমি রাতে যখন বাসায় ফিরি তখন already very late at night, like around 12ish. But আমার কিছু কাজ পেন্ডিং থাকার কারণে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি কাজগুলা ল্যাপটপে করে ফেলবো। But at the same time, I really wanted to listen to Bhoot FM. So আমি ভূত এফএম চিন্তা করলাম, ওকে ফেয়ার এনাফ, আমি ভূত এফএম ডাউনলোড করা একটা পর্ব ছেড়ে শুনবো এবং ল্যাপটপে কাজ করব। সো আমার আইপ্যাডে চলছিল ভূত এফএম, আর ল্যাপটপে আমি কাজ করছিলাম। Around 3 o'clock in the morning, আমি ফেল করলাম I really need a fag. So I just wanted to go out to have a fag. এবং যা চিন্তা করলাম তাই করলাম। আমি আমার ফ্রন্ট ডোরটা খুলে বাইরে বের হলাম। আমি জাস্ট আমার বাসার বর্ণটা একটু ছোট্ট করে দেই। সেটা হলো, আমার বাসাটা একতলা এবং উপরে কোনো ফ্লোর নেই, এবং ফ্রন্টে বেশ বড় একটা গার্ডেন আছে, আর পিছনেও মোটামুটি নট বিগ বাট স্মল সর্ট অফ গার্ডেন আছে, যেটা আমার নেক্সট ডোর নেইবারের। সো যাই হোক, এবং সরি, আর একটা জিনিস হলো, আমার ফ্রন্টে একটা কোয়াইট বিগ অফ সানশেড আছে, যেটার নিচে দাঁড়িয়ে আমি সিগারেটটা ধরালাম। সো অ্যাজ সুন অ্যাজ আই লাইট মাই ফ্যাগ, আমি শুনতে পেলাম আমার ঠিক মাথার উপরে যে ছাদটা, সেই ছাদ যে সানশেডটা আছে, সানশেডের উপর something was like kind of walking, এবং বেশ heavily walking. So ফার্স্টে আমি চিন্তা করলাম, I wasn't really scared at the first point. আমি ভাবলাম maybe some fox or something, maybe fox. So ফক্সে চিন্তা করলাম, কিন্তু যেভাবে হাঁটছিল বা শব্দ হচ্ছিল সেটা ফক্স হওয়ার কোনো রিজন নাই, কারণ ফক্স এতটা হেভি হবে না। You can really tell by like listening the sound of something, like how heavy it could be. So যেটা heavily হাঁটছিল মনে হচ্ছিল something at least 50 to 80 kilo or even more than that. I mean, it's like quite heavy, not fox at all. এবং দেন শব্দটা অনেকটা কাইন্ড অফ এমন ভাবে হচ্ছিল যে ধুক 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 এই টাইপের। সো ফক্স মোস্ট প্রবাবলি এইভাবে শব্দ করে হাঁটবে না, এবং তার ওইখানে দাঁড়িয়ে হাঁটারও কথা না। ফক্স হেঁটে দৌড় দিয়ে চলে যাবে বা সো অন, মানুষের আওয়াজ পেলে।
যাই হোক ওইভাবে শব্দ প্রায় 8-10টা সাউন্ড হওয়ার পরে আমি একটুখানি ঘাবড়ে যাই এবং চিন্তা করলাম যে ইট ইজ নট রিয়েলি ফক্স, ইট কুড বি সামথিং এলস। আর যেটা বলছিলাম, যেহেতু আমি ভূত এফএম শুনছিলাম এট দ্য সেম পয়েন্ট, আমি রিসেন্ট আমি কিছুক্ষণ আগে, তো আমার মাথার মধ্যে একটু ভূতেরও কাজ করছিল, একটু সামথিং ইউনো, আই ওয়াজ বিট স্ক্যার্ড অ্যাজ ওয়েল। যাই হোক, আমি চিন্তা করলাম যে আমি ঘরের মধ্যে ঢুকে যাই। সো আমি হাত থেকে সিগারেটটা ফেললাম এবং ফেলে সাথে সাথে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে আমি স্টিল দাঁড়িয়ে আছি এবং দেখার চেষ্টা করছি যে কোনো কিছু আছে কিনা বাইরে। যেহেতু আমার দরজাটা গ্লাসের, সো আমি আই ক্যান রিয়েলি সি আউটসাইড স্টাফ আর ইনসাইড। But at the same time, I was really kind of having some picture down in my head, which is I would be really expecting to see some sort of a creature, which is like really dry in body, head is like kind of bald-headed and really dry skin, brownish dry skin and red eyes. And also, I can imagine in my head, he's on kind of this stuff, mouth would be full of blood and kind of bleeding face. যাই হোক, এইভাবে চিন্তা করছি এবং একটু ভয় পাচ্ছি। সো প্রায় 10 মিনিটের মতো আমি ওয়েট করলাম টু সি সামথিং, যেহেতু কিছুই হলো না ফরচুনেটলি, কিছু হলো না। সো আই জাস্ট থিঙ্কিং, ওকে, মেবি আই হ্যাড রিয়েলি লং ডে, সো মাই হেড ইজ হ্যাভি, সো আই শুড টেক এ রেস্ট, আই শুড গো টু বেড। সো আমি বিছানায় চলে গেলাম এবং বিছানায় যে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমানোর চেষ্টা করছি, বাট I could not really sleep until half an hour or 40 minutes maybe. And because I just keep thinking of this creature and also try to see through my door or window. Some sort of, আমি যদি বিছনায় শুই, আমার বেডরুম থেকে আমার বাইরের দরজাটা দেখা যায় through door or window. So I just keep looking at it and nothing really happened and nothing really I could see. যাই হোক, as I said, maybe around 40 minutes পরে আমি ঘুমিয়ে গেলাম এবং I had a good sleep. সকালে যখন উঠলাম, it's like around 11ish. So ঘুম থেকে উঠে আমি just kind of laughing myself. Oh, last night I was so dumb. I just get scared for no reason. And I just like kind of from out of curious, I just went outside, and as soon as I went out, and I got the biggest shock in my life. It is the twisted and most scary part, I believe. যেভাবে বললাম যে লাস্ট নাইট আমি যেটা চিন্তা করেছিলাম যে তার মুখ থেকে ব্লাড ঝরছে বা ব্লাড কাইন্ড অফ ব্লিডিং ফেস। সো আমি যেখানে দাঁড়িয়ে সিগারেটটা ধরিয়েছিলাম এবং যেখানে এক্সপেক্ট করছিলাম যে কিছু থাকবে, ঠিক সেই জায়গাটায় বেশ খানিক রক্ত টপ টপ করে পড়েছে এবং ওটা কাইন্ড অফ জমাট বেঁধে গিয়েছে এবং বোঝা যাচ্ছে যে রক্তটা ডেফিনেটলি ফ্রম লাস্ট নাইট অর ফিউ আওয়ার্স ব্যাক, বিকজ তার আগে আমি যেহেতু বাসায় ছিলাম বা তার আগে ওখানে ব্লাড আসার কোনো রিজনই নাই। সো I was really scared to see this blood, and I just kept thinking there is no way this blood should be coming from nowhere to my door. And I was scared. So এটা ছিল আমার ঘটনা এবং তারপরে আর কিছু হয় না এবং আমি জানিও না কি এখানে ছিল বা কিছু ছিল কিনা। So it's kind of unexplainable to me, and I don't really wanted to say it again, and that's all really my story is. And ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার আরো বেশ কিছু ঘটনা আছে, আমি আপনাদেরকে একটা একটা করে সেন্ড করবো। Thank you very much, Russell bhai, once again for your time to listen my story, and to all other listeners of Bhoot FM and Bhoot FM Jindabad. Allah Hafiz. Good luck. Bye. হ্যালো, কক্সবাজার ট্রাভেল। ভাই, রাত 12টার বাসে কক্সবাজারের দুটো সিট Comes alive with grabbing form. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাতফেলে শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM, চলছে ভূত FM। আমার সামনে আরো একটা ইমেল এই মুহূর্তে, সেই ইমেলটি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। সঙ্গত কারণে আমি স্টুডিওতে আসতে পারবো না, তাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি লিখে শেয়ার করছি। ঘটনাটি আমার সাথে ঘটেছে আজ থেকে বেশ কিছুদিন আগে।
তখন আমার এসএসসি টেস্ট এক্সাম চলছিল। তার কিছুদিন আগে আমার একটা ছোট্ট বোন হয়েছিল। তো এক রাতে এক্সাম চলাকালীন সময়ে আমি আমার পড়াশোনা শেষ করে প্রায় অনেক রাতেই ঘুমোতে যাই। হঠাৎ করেই রাত প্রায় 1টা থেকে 2টার মধ্যে আহ, এই এই সময়টা ছিল, আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা আমাকে আমাকে নিয়ে। আমি আমার বাসার মনোয়ারা দিয়ে দিই। আমার বাসার গেটের ঠিক বাম পাশে একটি বড়ই গাছ আছে। তো ও সময় যেই সময় স্বপ্নটা আমি দেখছিলাম ঠিক সেই সময়ের ঘটনাটি। আমি সেই সময় দেখি যে বড়ই গাছটির নিচে আমি দাঁড়িয়ে আছি। তো আমার বাম পাশ থেকে একটা অ্যাম্বুলেন্স আসলো এবং গাড়িটা থেকে 2টা লোক নেমে এসে আমাকে বলল, অপি, আমরা তোমায় একটা লাশ দিচ্ছি, দয়া করে ভাই সেটা ঠিক করে দাফন করে দিও। আমি আর কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখে যান, দেখছি। এবং কথাটা বলা মাত্র ওরা দুজন গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। আমি সাহস করে সামনে এগিয়ে গিয়ে দেখলাম ওই লাশটা। ও, আর একটু ওরা আমাকে বলেছিল যে লাশটা ছিল একটা অ্যাক্সিডেন্টাল লাশ। তো আমি যখন গিয়ে লাশটা দেখলাম তখন লাশটার মুখটা স্পষ্ট দেখতে পেলাম না, আর যে জিনিসটা ওর গায়ে কোনো স্পট ছিল না, যেটা দেখে আমি বুঝবো যে এইটা একটা অ্যাক্সিডেন্টাল লাশ। তো যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 7-5 চিন্তা করতে লাগলাম। এমন সময় আমি 2জন লোককে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে আসছে। আমি ওদের ডাক দিয়ে বললাম যে, ভাই দেখেন, আমাকে তো এইরকম 2জন লোক একটা লাশ দিয়ে গেছে, তো এখন এটা দাফন করতে হবে, আপনারা কি আমাকে সাহায্য করবেন? তো ওরা এই কথা শোনা মাত্র এক দৌড় দিয়ে পালিয়ে গেল। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। সাথে সাথে আমি আম্মাকে জানাই যে ঘটনাটি। আম্মা বলল যে আমি হয়তো আজকে হয়তো একটু ঠিক ওই পবিত্র হয়ে শুইনি, অর্থাৎ অজু টজু করে হয়তো শুইনি, সেই কারণে হয়তো এরকম উল্টাপাল্টা কিছু একটা দেখেছি। আর বললেন যে গিয়ে অজু করে আসতে এবং দোয়া কালাম পড়ে তারপরে ঘুমিয়ে যেতে। আমি তাই করলাম। তো সেদিন রাতে আর কোনো কিছুই দেখিনি। সকাল হলো, আমি এক্সাম দিতে গেলাম, এক্সাম শেষ করে আসলাম। সেদিন রাতেও আর কিছুই দেখিনি। তার পরের দিন আম্মা আমাকে ভোর রাতের দিকে ঘুম থেকে ডেকে উঠাচ্ছেন। আমি বললাম, কি হয়েছে? বলছে, পাশের বাসার একটা মেয়ে বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওহ, আর একটা কথা, যার কথা বললাম ওই মেয়েটা থাকতো গাজীপুরে একটা এলাকায়, আর আমি যেই বাসার কথা বলছি ওইটা ছিল ওর বাবার বাড়ি সাভারে। তো আমি ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসলাম যে ওরা খাবে। তারপর আমার এক্সামের টাইম হয়ে যাওয়ার কারণে আমি এক্সাম দিতে চলে যাই, এবং আমি যখন দুপুরে বাড়ি ফিরি তখন শুনি যে ওইটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওইটা অ্যাকচুয়ালি ছিল, ওইটা একটা ওটা একটা মার্ডার। ওর স্বামী ওকে মেরেছিল। তো যাই হোক, লাশের পোস্টমর্টম হয় ঢাকা মেডিকেলে, তারপর লাশ বাসায় নিয়ে আসা হয় এবং মাটি দিতে তাকে মাটি দেওয়া হয়। এবং এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম একটা অদ্ভুত ব্যাপার যদি পরবর্তীতে মিলে যায় তাহলে খুব উইয়ার্ড লাগার কথা, এবং সেটা আপনার লেগেছে আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি যে আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমরা শুনলাম একটা স্টোরি, এখন নেক্সট স্টোরিতে যেতে হবে আমাদের, রাইট? নেক্সট যে স্টোরিটা আছে এটা খুব অদ্ভুত একটা স্টোরি। আমি না এই স্টোরিটা বহুদিন ধরে খুঁজছিলাম, আমি মনে করার চেষ্টা করছিলাম এটা কবে হয়েছে। যারা শোনেননি তারা অসম্ভব রকমের শিহরিত হবেন, অসম্ভব রকমের ভয়ঙ্কর একটা ঘটনা, এবং আপনি পুরো ভিজুয়ালাইজ করতে পারবেন। এই ঘটনাটা আমি পড়েছিলাম 18 ফেব্রুয়ারি 2012-তে। একটা বৃদ্ধ দম্পতিকে নিয়ে এই ঘটনাটি, এবং এটা অসম্ভব সুন্দর একটি ঘটনা। চলুন শুনে আসি। আমার নাম মান্নি জাহান, MANNY। আমি জানি না কি উচ্চারণ করবো নামটার, মান্নি জাহান, এবং তিনি বলেছেন যে আমার বয়স 30। আমি আপনাদের সাথে আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি ঠিক আমার নয়, আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হবে কিংবা গ্রহণযোগ্যতা পাবে জানি না, কিন্তু এটি একটি সত্য ঘটনা। স্বাধীনতা যুদ্ধের পর 1974-এর দিকে আমার মা বাবা ঢাকার ধানমন্ডিতে দাদা দাদির বাড়িতে চলে আসেন। এর আগে তারা মতিঝিলে থাকতেন। আমার মা মিশুক স্বভাবের মানুষ,
তিনি আস্তে আস্তে আশেপাশের মানুষের সাথে পরিচিত হতে লাগলেন। দাদার বাড়ির ঠিক মুখোমুখি যে বাড়িটা, সেখানে থাকতেন একটি বৃদ্ধ কাপল। তাদের বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ ছিল না। আমার মা তাদের খুব পছন্দ করতেন, কিন্তু কখনো তাদের বাসায় যাওয়া হয়ে উঠতো না। বারান্দা থেকে মা প্রায়ই দেখে জিজ্ঞেস করতেন যে কেমন আছেন, এবং তারাও হাসি মুখে উত্তর দিত। বড় বারান্দায় বড় বারান্দায় বসে পেপার পড়তেন একজন বৃদ্ধ, এবং বুড়ি পাশে চেয়ারে বসে উল দিয়ে সোয়েটার বুনতেন। বুড়ো প্রায়ই বাজার করে বাসায় ফিরতেন। তারা মর্নিং ওয়াকে যেতেন। বলা চলে খুব সুখী একটি পরিবার। তাদের বাসা থেকে কখনোই কোনো চিৎকার, চেঁচামেচি এ সমস্ত শব্দ পাওয়া যেত না। এর মাঝে একদিন তাদের বাসা থেকে বাচ্চাদের কোলাহল শোনা গেল। মা জিজ্ঞেস করে জানতে পারলেন যে আমেরিকা থেকে তাদের ছেলে এবং ছেলেদের বউ, নাতি নাতনি এরা সবাই এসেছে। এর কিছুদিনের মধ্যেই আমার চাচার বিয়ে ঠিক হয়। দাদি মাকে দাওয়াত দেওয়ার জন্য, দাদি সেই মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য তাদের বাসায় পাঠালেন। তার মাকে বাসায় পাঠালেন আর কি। মা গিয়ে বৃদ্ধার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করলেন। বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন যে তিনি কোথায়। আচ্ছা, তার মানে বৃদ্ধর সাথে গল্প করলেন এবং বৃদ্ধ মহিলাকে দেখতে না পেয়ে তিনি জিজ্ঞেস করলেন তিনি কোথায়। বৃদ্ধ মাকে বললেন যে বৃদ্ধা নাকি যুদ্ধের সময়ই মারা গেছে। মা নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তাহলে তিনি যাকে এতদিন ধরে প্রতিনিয়ত দেখে আসছেন, তিনি কে? এমন নয় যে মা আগে সেই বৃদ্ধাকে চিনতেন আর সেই জন্যই হয়তো ওনাকে দেখেছেন একই রকম চেহারা, এরকমও কিছু নয়। এই সত্যটি জানার পর তিনি কখনোই সেই বৃদ্ধার দেখা পাননি। Bhoot FM. The night comes alive. আচ্ছা, এখন তো বিয়ের সিজন চলছে। তার আগে জানাই যে আপনারা শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম আর দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আজকে রাতের বেলায় জমজমাট হচ্ছে স্পেশাল এপিসোডটি। আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখন তো আমরা জানি যে বিয়ের সিজন চলছে, তো এখন বিয়ের সিজনে আপনারা মাঝে মাঝেই বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেন। হলুদের প্রোগ্রাম, কোনো সময় বউ ভাত, কোনো সময় বিয়ে। তো এই সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করতে করে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এই ঘটনাটিও সেই রকমই একটি ঘটনা। 24 মার্চ 2012-তে ঘটনাটি আমরা প্রচার করেছিলাম। আজকে আবার করছি। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আজকে আপনাকে যে ঘটনাটি লিখছি, এটি আমার এবং 2 ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া অবিস্মরণীয় একটি ঘটনা। আমি আপনার মাধ্যমে রেডিও ফুর্তির সকল বন্ধুদের সাথে আমার এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। সময়টা 2006 সালের প্রথম দিকে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড কায়েদ, সে সিলেটের সদর উপজেলায় কোনো একটি জায়গায় থাকে। সঙ্গত কারণে আমি তার বাসার ঠিকানা বলছি না। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে ঠিক হয়। সে আমাকে, আমার আরো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করলো এবং আমরা যথারীতি যাব বলে সম্মতি জানাই। তারিখটার কথা আমার ঠিক মনে নেই। সন্ধ্যা 7টার দিকে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি ও আমার ফ্রেন্ড ফরহাদ ও আকাশ কায়েদের বাসায় যাওয়ার জন্য রওনা দেই। আমাদের বাসা থেকে কায়েদের বাসার দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। সিএনজি অথবা অটো রিক্সা যোগে তার বাসায় যেতে হয়। আমরা 3 জন বাসা থেকে বের হই। রাসূল ভাই, এখানে আরেকটা কথা বলে রাখি, ওই দিন আমার বাসায় কেউ ছিল না। সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। আমার অফিস থাকার কারণে আমি যেতে পারিনি। ফরহাদ ও আকাশ বাসা থেকে বের হওয়ার সময় তাদের মাকে বলে আসে আমরা কায়েদের বোনের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে ফিরে ইমরানের বাসায় চলে যাব। আমরা যথারীতি 8টার দিকে আমাদের ফ্রেন্ড কায়েদের বাসায় পৌঁছাই। আপনারা নিশ্চয়ই জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠান স্বাভাবিকভাবে একটু রাত করেই হয়। ওই দিন অনুষ্ঠান শুরু হতে হতে রাত 10:30 বেজে যায়। এক পর্যায়ে রাত 1টার দিকে অনুষ্ঠান শেষ হয়। আমি আমার ফ্রেন্ড কায়েদকে বলি আমরা বাসায় ফিরে আসবো। সে বলে এত রাতে তোমাদের যাওয়ার দরকার নেই, এখানে তোমরা থেকে যাও। আমি বললাম যে না কায়েদ, আমার সকালে অফিস আছে এবং আমার বাসায় কেউ নেই, আমাকে বাসায় গিয়ে থাকতে হবে। সবার কাছে বিদায় নিয়ে আমরা 3 জন রওনা দিলাম। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য কায়েদের কাজিন
কাজিন রনিকে আমাদের সাথে দেয়া হলো। ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার হেঁটে একটা গাছের নিচে এসে দাঁড়াই। সেখানে সাধারণ সিএনজি বা অটো রিক্সাগুলো পাওয়া যায়। এখানে আসার 10 মিনিট পর আমরা কায়েদের কাজিন রনিকে বলি যে অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও, আমরা সিএনজি পেলে চলে যাব, নয় হেঁটেই যাব। ওই গাছের নিচে আমরা আরো 10 মিনিট অপেক্ষা করার এক পর্যায়ে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে এভাবে দাঁড়িয়ে না থেকে আমরা হাঁটি, যতটুকু হাঁটবো ততই আমাদের পথ ফুরাবে। এই বলে আমরা হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা একটু দাঁড়াই। ওই সময় আমরা দেখতে পাই যে ধান ক্ষেতের মাঝ দিয়ে এক বৃদ্ধ লোক আসছেন। লম্বা দাড়ি ও সাদা পাঞ্জাবি পরে আছেন তিনি। তিনি আমাদের সামনে এসে আমাদের প্রশ্ন করলেন, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে? আমরা বললাম, আমাদের বন্ধু কায়েদের বোনের গায়ে হলুদ এসেছিলাম, আমরা বাসায় যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি বললেন, এত রাতে তোমাদের বাসা থেকে বের হওয়া উচিত হয়নি, তবে গাড়ি আসছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার সাথে সাথে আমরা কিছু বলার আগে একটা সিএনজি অটো রিক্সা আমাদের সামনে এসে দাঁড়ায়। ওই বৃদ্ধ লোকটি সিএনজি ওয়ালাকে বলেন ওনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে, এই বলে আমাদের গাড়িতে ওঠার কথা বলেন। আমরা সিএনজি পেয়ে রীতিমতো আকাশের চাঁদ হাতে পেয়েছি ভাব নিয়ে গাড়িতে উঠি এবং ওনাকে সালাম দিয়ে বিদায় জানাই। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিএনজি ওয়ালাকে বলিনি কোথায় যাব। সিএনজিতে ওঠার পর সাধারণ সিএনজি গুলোতে যেরকম আওয়াজ থাকে, ওই সিএনজিতে তেমন কোনো শব্দ বা আওয়াজ আমরা কিছু পাইনি। আমরা 3 জন কিছু মনে করিনি এবং কিছু মনে না করে মোবাইল ফোনে গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা ছবিগুলো দেখছিলাম। ছবি দেখতে দেখতে এক পর্যায়ে গাড়ি ব্রেক করলো। আমরা অবাক হয়ে গাড়ি থেকে নেমে দেখি যে আমরা বাসার সামনে চলে এসেছি। কৌতূহল নিয়ে সিএনজি ওয়ালাকে জিজ্ঞাসা করব, আপনি আমাদের বাসার ঠিকানা জানেন কিভাবে, বা আপনি আমাদের চিনেন কিনা? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে পেছনে তাকিয়ে দেখি যে সিএনজি ওয়ালা নেই। ওই সময় আমাদের গায়ের লোমগুলো সোজা হয়ে গেল। আমাদের মনে ভয় কাজ করে। পরে আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমরা 3 জন বন্ধু ওই রাতে 3টি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। আমরা শুধু একমাত্র ওই বৃদ্ধ লোককে আমাদের ঠিকানা বলেছি, সিএনজি ওয়ালাকে নয়। সে অর্থাৎ ইমরানের বাসায় আমাদেরকে পৌঁছে দেয় এবং গাড়ি চালানোর সময় সে আমাদের সাথে কোনো কথা বলেনি এবং আমরা তার চেহারাও দেখতে পাইনি। এছাড়া বৃদ্ধ লোক গাড়ি আসার কথা বলতেই গাড়ি চলে এলো। এই বিষয়গুলো আমাদের খুব অদ্ভুত লেগেছে। আরেকটি বিষয় হচ্ছে, সাধারণ সিএনজি গুলোতে যেরকম একটা শব্দ হয়, ওই সিএনজিতে ওইরকম ধরনের কোনো শব্দ ছিল না। পরবর্তীতে আমরা 3 জন এক হুজুরের কাছে গিয়ে বিষয়টি খুলে বলি। তিনি আমাদের জানান যে ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। এই ছিল ঘটনা এবং এই ঘটনা আমার জীবনে ঘটে যাওয়া প্রথম, এবং আমি আশা করবো এটাই শেষ নয়। ওকে, সো থ্যাংক ইউ আমাদেরকে এই ঘটনাটা পাঠানোর জন্য। আমরা Fruity. হ্যালো, Booth FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা লাশের ঘটনা শুনবো। ঢাকা থেকে বরিশাল যেতে হবে লাশ নিয়ে। ঢাকা থেকে বরিশাল যাচ্ছে লাশ। আমরা ঘুরে আসি 31 মার্চ 2012। আমাকে লিখছেন যে রাসেল ভাই, গতকাল অর্থাৎ আজকে সেই গতকাল ধরলে হবে না, উনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে 22/3/2012 এবং এই তারিখের ঘটনা শুনলাম, জানি না এর সত্যটা কতটুকু। আমি জিয়াদ, ঢাকা উত্তরা থেকে বলছি। গতকাল আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ভূত এফএম নিয়ে কথা বলছিলাম। তখন আমার একজন ফ্রেন্ড তার একটি ঘটনা বলছিল, যা হলো এইরকম। ঘটনাটা এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম হলো শাকিল, ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর কিছু বিজনেস আছে, এর মধ্যে একটা বিজনেস হলো ওর কয়েকটা পিক আপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ কিছুদিন আগের ঘটনা। ওই দিন ওর একটা গাড়ির ড্রাইভার অনেকগুলো ট্রিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল, কিন্তু হঠাৎ করে রাত 10টার দিকে একটা ট্রিপ আসে, যেটাতে তাদেরকে ঢাকা থেকে বরিশাল যেতে হবে একটি লাশ নিয়ে। আমার ফ্রেন্ড সে চিন্তা করে যে বসে না থেকে সে বসে থেকে আর কি লাভ হবে, তার চেয়ে ট্রিপটাতে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশাল যাবে। রাত 11টার দিকে সে তার গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সামনে যায়। ওখান থেকে একটা লাশ উঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা গাড়িতে তোলার আগে একবার লাশটি দেখে নিয়েছিল।
এখানে একটি কথা না বললেই নয় যে ওটা ছিল একটা সুইসাইডের ঘটনা। যাই হোক, পিকআপ ভ্যানের সামনে ড্রাইভারের সিটে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সবসময় কোনো না কোনো ট্রিপ গেলে ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে লাশটি ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল, আর লাশটার সাথে পিছনে 3 জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো, কখন কোনো রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। তারপর মাওয়া থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে তারা যেটা করলো সেটা হচ্ছে যে কাউরাকান্দি ঘাটে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো, এবং কাউরাকান্দি ঘাটের কিছুক্ষণ পরে একটা ছোট ব্রিজ আছে, জায়গাটার নাম আমার মনে নেই। ওখানে যাবার কিছুক্ষণ আগে থেকেই ওর খুব মানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে অস্বস্তি লাগছিল। ওর কেন যেন মনে হচ্ছে যে কে যেন পিছু নিয়েছে ওদের, অর্থাৎ ওর বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে। বাট ও লুকিং গ্লাস থেকে যখনই তাকালো লুকিং গ্লাসের দিকে, দেখা গেল যে পিছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা ঘটলো যখন ওরা ব্রিজ পার হলো। ওর গাড়ির স্পিড ছিল তখন আনুমানিক 90 কিলোমিটার পার, এই স্পিডটা ছিল আর কি 90 কিলোমিটার পার আওয়ার। এবং সে যেটা করলো সেটা হচ্ছে যে সে সময় হঠাৎ করে গাড়ির পেছন থেকে চিৎকার করে উঠলো, লাশের সাথে বসে থাকা 3 জন লোক, লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ডটি গাড়ির গতি কমিয়ে দিতে শুরু করলো ও গাড়িটি থামালো। ওরা গাড়ি ঘুরিয়ে ওই জায়গায়, মানে যেহেতু কিছুটা দূরে চলে এসেছিল, গাড়িটা অনেক স্পিডে ছিল সেই জন্য, তো গাড়িটা ঘুরিয়ে যখন সেই জায়গায় আসলো, সে তখন দেখলো যে লাশটি রাস্তার কোথাও নেই। তো তিনি বলছেন যে আপনি হয়তো আমাকে বলছেন যে রাসেল ভাই, আপনি হয়তো দেখেছেন যে পিকআপ ভ্যানের পেছনে জায়গাটা থাকে, ওখানে চারপাশে প্রায় 2.5 থেকে 3 ফিট জায়গা থাকে, যেটা হচ্ছে উঁচু একটা রেলিং এর মতন দিয়ে ঘেরা থাকে, এবং ওইখান থেকে লাশ কোনোভাবেই 3 জন মানুষ থাকা সত্ত্বেও কোনোভাবেই লাশটি পড়ে যেতে পারে এরকম ভাবার কোনো কারণ নেই। যাই হোক, কিভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল, এবং পেছনে যারা বসেছিল তারা কোনো ঝাঁকুনি অনুভব করেনি, অথচ লাশটা পড়ে গেছে, অর্থাৎ লাস্টে যে গাড়িটা যে কোনো জায়গায় পড়ে ঝাঁকুনি খেয়েছে এবং সেটা জাম্প করে কোনো জায়গায় চলে গেছে এরকমও কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, ওরা সবাই মিলে লাশটা খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশটা রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখা গেল। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, তাই গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটার সাথে যেই লোকজন ছিল তারা এবং আমার ফ্রেন্ডের গাড়ির যে হেল্পার ছিল, ওরা সবাই মিলে লাশটি গাড়িতে তুললো। তারপরে ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়েছিল, কারণ জানতো যে লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে একটু একটু করে এগোতে শুরু করলো, এবং মোস্তফাপুর নামে একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবার লাশটি পড়ে গেল। এইবারে আমার বন্ধু অনেক বেশি ভয় পেয়ে গেল। গাড়িটি অনেক সামনে চলে এসেছে, যে জায়গায় লাশ পড়ে আছে সেই জায়গা থেকে ও আস্তে আস্তে গাড়ি সাইড করে। এইবার ও কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে গাড়ি ঘুরিয়ে লাশটা পড়ে যাবার জায়গাটায় চলে আসে। সবাই গাড়ি থেকে নামে এবং নেমে যায়, কিন্তু আমার ফ্রেন্ডটি গাড়ি থেকে নামলো না। ও বেশি ভয় পেয়ে গিয়েছিল ততক্ষণে। ও গাড়ির গ্লাসগুলো দিকে তাকায় এবং ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই লাশ খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই লাশ আগের মতোই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং লাশটি যে জায়গায় পড়েছিল, ওরা সেই জায়গা থেকে বেশ এগিয়ে গিয়েছিল। এবার গাড়িটি ঘুরিয়ে বরিশালের দিকে আস্তে আস্তে এগোতে থাকলো, এবং বাকি সবাই রাস্তার 2 পাশ খুঁজতে থাকে। কিছু দূর এগোনোর পর ওরা লাশটি খুঁজে পায়, এবং প্রবলেম হলো তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে লাশটি যেই চাটাই মোড়ানো ছিল সেই চাটাইটা অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল। আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে চাটাটা ছিঁড়ে গেছে, কিন্তু ওরা তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথার অংশটুকু নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই মাথাটা আর খুঁজে পেল না।
কিন্তু ওরা যখন গাড়িতে লাশ নিয়ে উঠেছিল তখন লাশটির মাথা ছিল এবং তারা সেটা দেখেও নিয়েছিল। তাহলে এই লাশটা মাথাটা গেল কোথায়? এরপরে কি হয়েছিল তা ওর কাছ থেকে আর জানা হয়নি। আমার ফ্রেন্ডের কথাগুলো বলতে গিয়ে ওর সমস্ত গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করছিল। আমি জানি না এই ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যাবে। আমি এবং তারপরে লিখেছেন যে তিনি স্টুডিওতে আসতে পারবে না, তার ঘটনা যেন শেয়ার করা হয়। আমি শেয়ার করে ফেললাম এই ঘটনাটি। তবে বাকি অংশটুকু তারপরে কোনো প্রবলেম হয়েছিল কিনা এটা জানতে পারলে খুব ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট আমার পড়তে গিয়ে খুব ভালো লেগেছিল, সো আপনাদের সাথে শেয়ার করলাম। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। 13 অক্টোবর 2012। একটি রাস্তা, যে রাস্তাটা কেবলই উঁচু হয়ে যায়, যতই আপনি সমান করবেন রাস্তা উঁচু হয়ে যায়। কি মনে হচ্ছে না একটু অদ্ভুত আছে? 13 তারিখের ঘটনা। শুক্রবার ছিল সেদিন, ফ্রাইডে দ্য 13। চলুন শুনে আসি ঘটনাটি। এবং আমাদেরকে যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইনি। আমার নাম আলামিন, আমি খুলনা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল বিভাগে পড়ি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি আপনার সাথে একটি ঘটনা শেয়ার করব। আমার পক্ষে আপনাদের অফিসে যাওয়া সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে খুব খুশি হব। তাহলে সরাসরি ঘটনায় চলে আসি। ঘটনাটা গত বছরের গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বেড়াতে গেছি। জায়গাটা বরগুনা। আমি যেদিন বাসায় পৌঁছালাম তার কয়েকদিন পরের ঘটনা। আমাদের এলাকায় হাফিজ নামে একজন লোক থাকতেন। লোকটা ছিল খুবই বদমেজাজি আর রাগী। সবার সাথেই তার ঝগড়া লেগেই থাকতো। এমনকি নিজের ভাইয়ের সাথেও জমি সংক্রান্ত ব্যাপারে অনেক দিন যাবৎ তার ঝগড়া লেগেছিল। হয়তো এত শত্রু থাকার কারণেই কে বা কারা এক রাতে বাজার থেকে আসার সময় তাকে মেরে ফেলে। গ্রাম অঞ্চলের খুন, তাই পুলিশ এসে লাশটাকে পোস্টমর্টেমের জন্য লাশ কাটা ঘরে পাঠাতে চাইল। রাস্তা ভয়াবহ খারাপ থাকায় কোনো গাড়ি পাওয়া গেল না। শেষমেশ এক ভ্যান গাড়ি চালককে তারা রাজি করাতে পারলো লাশটা নিয়ে যাবার জন্য। ভ্যান চালক ছিল জোয়ান এবং সে বেশ শক্তিশালী মানুষ, তাই ভয় ভীতি তেমন একটা তার ছিল না। লাশ কাটা ঘরটা মোটামুটি ভালোই দূরে, আর যাওয়ার পথেও রাস্তায় একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। লাশ নিয়ে পরিবারের লোকদের কান্নাকাটি বিলাপের কারণে রওনা হতে সন্ধ্যা হয়ে গেল। অনেকেই লাশ এত রাতে নিয়ে যেতে না করলেও ভ্যান চালক পাত্তা দিল না। নিজের সাহস দেখানোর জন্যই তখন সে রওনা হলো। বলা বাহুল্য, এত রাতে তার সাথে যাওয়ার মতো তেমন কেউ উপস্থিত ছিল না, তাই সে একাই রওনা দিল লাশ নিয়ে। গল্পের বাকি অংশটুকু ভ্যান চালকের মুখ থেকে শোনা, এবং তার জবানবন্দিতে যে যা শুনতে পারলাম তা নিজের ভাষায় লিখতে চেষ্টা করছি। নূর ভাই, ভ্যান চালক, রওনা হবার 30 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেল। তখন তিনি একটা হারিকেন জ্বালিয়ে সেটা ভ্যানের সাথে ঝুলিয়ে দিলেন। যারা গ্রামগঞ্জে গেছেন তারা হয়তো বা দেখেছেন, যারা শহরে থাকেন তারা তো প্রায় কিছুই দেখেনি না। যাকে মূল ঘটনায় ফিরে আসি। সেদিন পূর্ণিমার রাত ছিল, তাই রাস্তা একদম ধবধবে দেখা যাচ্ছিল। তো সেই জঙ্গলের পাশাপাশি আসা মাত্রই নাকি বাতাস নাকি অন্য কোনো উপায়ে কে জানে হারিকেনটা নিভে গেল। নুরু ভাই ভ্যান থেকে নেমে আবারও হারিকেন জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু জোর বাতাস বারবার ম্যাচের কাঠি নিভিয়ে দিচ্ছিল। যখন নুরু ভাই ম্যাচের কাঠি জ্বালানোর চেষ্টা করছিলেন তখন হঠাৎ ওনার মনে হলো লাশটা যেন খানিকটা নড়ে উঠল। গ্রাম্য কুসংস্কারে আক্রান্ত হলেও নুরু ভাই ছিলেন বিরাট সাহসী লোক, তাই তিনি মনকে সান্ত্বনা দিলেন যে ও কিছু না, শুধুই মনের ভুল। কিন্তু তবুও তার মনের মধ্যে একটা খটকা রয়ে গেল। হারিকেনটা শেষ পর্যন্ত জ্বালাতে না পেরে হাল ছেড়ে দিলেন তিনি। ভাবলেন চাঁদের আলোতেই কাজ চালিয়ে নিতে পারবেন। রাস্তাঘাট চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে, তাহলে আর বাড়তি আলোর দরকার কি? ভ্যান চালিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওনার খটকা লাগলো। পিছনে লাশটার নড়াচড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে যেন। মনে হলো পাশ ফিরে শুলো লাশটা।
নুরু ভাই পাত্তা দিলেন না, ভ্যান চালাতে লাগলেন। বাইরে যতই সাহসী ভাব দেখান, আসলে ভেতরে ভেতরে তখন ঠিকই ভয় ঢুকে গেছে। আর কিছু দূর যাওয়ার পর তার মনে হলো লাশটা যেন উঠে বসেছে আর কষ্ট করে টেনে টেনে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তিনি সাথে সাথে পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখলেন এবার আর ভুল নয়, আসলেই লাশটা উঠে বসেছে। লাশের ওপর থেকে কাপড়টা সরে গেছে, চাদর আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে মুখখানি, চোখের মাঝখানটায় বড় গর্ত, আর মুখটা যেন কেউ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। ওটা দেখে নুরু ভাইয়ের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভ্যান থেকে নেমে যেই দৌড় দিতে যাবেন, অমনি দেখলো লাশটা তার সামনে রাস্তায় পড়ে আছে আড়াআড়ি ভাবে পথ আটকে। এটা দেখে পিছনে তাকিয়ে সে দেখলো লাশটা ভ্যান নেই, এবং উনি আর সহ্য করতে পারলেন না, ভয়ে দিক জ্ঞান হারিয়ে দৌড় মারলেন। কোন দিকে যাচ্ছেন তাতে তার কোনো হুঁশ নেই, কেবলই মনে হতে লাগলো পেছনে কেউ যেন একজন দৌড়িয়ে আসছে। সে দৌড়ের স্পিড বাড়িয়ে দিল। এভাবে কিছু দূর ছোটার পর সে দূরে আলো দেখে সেদিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলো। আলোটা আসছিল একটা বাড়ি থেকে। নুরু ভাই দৌড়ে একটা বাড়ির দরজায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শব্দ শুনে বাড়ির লোকজন বের হয়ে এলে নুরুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেবা যত্ন করার পর নুরু ভাইয়ের জ্ঞান ফেরে। তার মুখে ঘটনার বিস্তারিত বিবরণ শুনে বাড়ির জওয়ানরা মিলে বের হয় লাঠি সোঁটা নিয়ে। কিন্তু নুরু ভাইয়ের দেখানোর মতো জায়গায় গিয়ে দেখা গেল কিছুই নেই। শুধু দেখা গেল যে জায়গাটা নুরু ভাই লাশটাকে শুয়ে থাকতে দেখেছিল, সেই জায়গাটা কেমন যেন উঁচু হয়ে আছে। আমি নিজেও পরে জায়গাটায় গিয়েছিলাম এবং দেখেছি অনেকটা স্পিড ব্রেকারের মতো। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আরেকটু ঘটনা বাকি রয়ে গেছে। এর পরের বার যখন আমি বাসায় যাই তখন শুনি যে রাস্তার মাঝখানে উঁচু জায়গা থাকায় বেশ সমস্যা হচ্ছিল, তাই রাস্তা কেটে জায়গাটা সমান করে দেয়া হয়। কিন্তু এর পরদিনই আবার জায়গাটা উঁচু হয়ে যায়। আবারও গ্রামবাসী মিলে জায়গাটা কেটে সমান করে দেয়, কিন্তু কিছুদিন পর আবারও সেই জায়গাটি আগের মতো উঁচু হয়ে যায়। এরপর গ্রামের সকলের উপস্থিতিতে একটা বড় গর্ত খোঁড়া হয়। খুঁড়ে সেখানে হাফিজ নামের একজন লোকের পচা গলা লাশ পাওয়া যায়। পরে তাকে ঠিক মতন দাফন করা হয়েছিল, আর রাস্তাটাও আর কখনো উঁচু হয়নি। Bhoot FM. The night comes alive with Grabbing Phone. Radio Furti 88.0 FM. Bhoot FM. The night comes alive with Grabbing Phone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুড 88.0 FM। আমি রাস্তেল আছি সাথে, এবং এত